হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা জওহর নবোদয় বিদ্যালয়ের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সংখ্যাগুলোর গোসাগু এবং লসাগু সম্পর্কে সম্পূর্ণ চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সবগুলো কনসেপ্ট এবং দুটা অনুশীলনী যে দুটো আছে সেই দুটো অনুশীলনীকে তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে সমাধান করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে যাতে তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারো। তার আগে একটা কথা বলে দিই, এই জওহর নবোদয় বিদ্যালয় সম্পূর্ণ কোর্সটা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবে, তারপর তোমরা চ্যানেলটিকে জয়েন করে নেবে, তাহলে তোমরা সম্পূর্ণ কোর্সটি পেয়ে যাবে। তো আমি আশা করব তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে শুরু করে নিই। বন্ধুরা, এখন আমরা এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো প্রথমে বুঝে নেই, তারপরে আমরা অনুশীলনীটা আরম্ভ করে নেব কিছুক্ষণের মধ্যে। তো সর্বপ্রথমে আমাদের চ্যাপ্টারের নাম হলো কি গোসাগু ও লসাগু, অর্থাৎ এই গোসাগুটা কি এবং লসাগুটা কি সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, বর্তমানে আমরা যদি গোসাগু যেটা, এটার যদি আমি সম্পূর্ণ নাম বলি, সেটা হলো গোসাগুর সম্পূর্ণ নাম হলো, তোমরা মনে রাখবে, গরিষ্ঠ। এটা হলো গরিষ্ঠ সাধারণ উৎপাদক, ঠিক আছে? মনে রাখবে, এটা হলো কি গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তো এটা আমাদের গোসাগুর সম্পূর্ণ নাম। এবং লসাগু যেটা, সেটার সম্পূর্ণ নাম হলো, এখানে আমি তোমাদেরকে লিখে দিই, লসাগু যেটা সেটার সম্পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো প্রথমে তোমরা এই কথা মনে রাখবে, এই গোসাগু যেটা সেটার সম্পূর্ণ নাম হলো গরিষ্ঠ সাধারণ উৎপাদক, এবং লসাগুর সম্পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে তোমাদের এই লসাগু গোসাটা কিন্তু তোমরা প্রথমেই বুঝতে পারবে না। সর্বপ্রথমে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ উৎপাদক, এখানে দেওয়া আছে উৎপাদক এবং এখানে দেওয়া আছে গুণিতক। এই দুটাকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তারপর এই লসাগু এবং গোসাগুটা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা উৎপাদক এবং গুণিতক এই কনসেপ্টটা প্রথমে বন্ধুরা বুঝে নেই, তারপরে আমরা গোসাগু এবং লসাগুটা বুঝে নেব। এবং তোমরা এই গোসাগুর সম্পূর্ণ নামটা মনে রাখবে, গরিষ্ঠ সাধারণ উৎপাদক, এবং লসাগুর সম্পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা বুঝতে যাচ্ছি এই উৎপাদক যেটা আমাদের গোসাগু শব্দে এসেছে এবং গুণিতক যেটা আমাদের লসাগু শব্দে এসেছে, এই দুটাকে প্রথমে আমরা যদি বুঝে নেই, তাহলে আমাদের লসাগু এবং গোসাগুটাও বোঝা অনেক সহজ হবে। সুতরাং প্রথমে আমরা উৎপাদক এবং গুণিতক যে এই দুটা শব্দকে প্রথমে আমরা বুঝে নেই, এর মানে কি, এর কনসেপ্টটা। তো বন্ধুরা, এখন আমরা এই উৎপাদক যেটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো, এই উৎপাদক কথাটার মানে হলো যে এই যে যেটা সংখ্যা, মনে করো আমার কাছে কি আছে, আমার কাছে একটা সংখ্যা, মনে করো আমি তোমাদেরকে একটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, 6 একটা সংখ্যা। এই 6 যেটা সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা এই 6 সংখ্যাটাকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারবো, সেই সব সংখ্যা হবে 6 এর উৎপাদক। অর্থাৎ আমি কি বললাম, দেখো এই যেটা 6 একটা আমাদের এক্সাম্পল হিসেবে 6 একটা সংখ্যা নিলাম, এই 6টাকে কোন কোন সংখ্যা দিয়ে আমরা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, যে সংখ্যা দিয়ে এই 6টাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, সেই সব সংখ্যা হবে আমার 6 এর উৎপাদক। অর্থাৎ 6কে আমি যদি বলি, তোমরা বলবে 6কে আমরা 1 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, 6কে 6। তারপর 6কে আমরা 2 দিয়েও সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। ঠিক একইভাবে 3 দিয়েও আমরা কিন্তু 6কে ভাগ করতে পারবো, 3 দিয়ে যদি 6কে আমরা ভাগ করি তাহলে 2 পাবো ভাগফল। তারপর 6কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো কি, পারবো না, সেই জন্য 4 যেটা 6 এর উৎপাদক হবে না, ঠিক আছে? 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না 6কে, সেই জন্য 6 এর একটা উৎপাদক হবে না। তারপর আমরা 6 আরও একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটা দিয়ে আমরা 6কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা একথা মনে রাখতে হবে যে 1, 2, 3 এবং 6 যে সংখ্যা, এই সংখ্যাগুলো হবে 6 এর আমার উৎপাদক। অর্থাৎ
ছয়কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি, যে যে সংখ্যা দিয়ে ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি সেই সব সংখ্যা হবে ছয়ের উৎপাদক। অর্থাৎ এক দিয়ে ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি সেই জন্য এক হবে ছয়ের উৎপাদক। তারপর দুই দিয়ে ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি সেই জন্য ছয়ের আরেকটা উৎপাদক দুই হবে। তারপর তিন দিয়ে ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি সেই জন্য তিন হবে ছয়ের আরেকটা উৎপাদক। চার দিয়ে ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি না সেই জন্য চারটা আমার ছয়ের উৎপাদক হবে না। তারপর ছয় দিয়ে আমরা ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি সেই জন্য ছয়ের আরেকটা উৎপাদক কি হবে, ছয় হবে। আমি আশা করবো বন্ধুরা তোমরা উৎপাদক যেটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে গণিতকটা বুঝি। তো বন্ধুরা এখন আমরা গণিতক যেটা সেই কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা এক্ষুনি আমি তোমাদেরকে উৎপাদক বুঝিয়ে দিয়েছি। তো উৎপাদক মানে কি, মনে করো আমরা একটা সংখ্যা যখন লিখলাম ছয়, এই ছয়টাকে কোন কোন সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, যেসব সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ছয়টাকে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে উৎপাদক। অর্থাৎ এক দিয়ে আমরা ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, তারপর দুই দিয়ে আমরা ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, তারপর তিন দিয়ে ছয়কে আমরা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, তারপর ছয় দিয়ে আমরা ছয়কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। অর্থাৎ এই চারটা সংখ্যা আমাদের ছয়ের উৎপাদক হবে। এখন কথা হলো গুণিতক কি, গুণিতক ওই সব সংখ্যাকে বলবো যেসব সংখ্যাকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ ছয় দিয়ে 12কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো, তারপর 18কে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো, তারপর আমরা 24কে ছয় দিয়ে ভাগ করতে পারবো, 4 6 24, ঠিক আছে। অর্থাৎ ছয় দিয়ে ছয়কেও ভাগ করতে পারবো। আমার কথা বোঝা গেল। এখন দেখো আমি তোমাদেরকে উৎপাদক এবং গুণিতকটা একসাথে বুঝিয়ে দিচ্ছি। দেখো গুণিতক ওই সব সংখ্যাকে আমরা বলবো যেসব সংখ্যাকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো। ছয়ের গুণিতক ওই সব সংখ্যাকে বলবো যেসব সংখ্যাকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ ছয় দিয়ে ছয়কে ভাগ করতে পারবো, ছয় দিয়ে 12কে ভাগ করতে পারবো, ছয় দিয়ে 18কে ভাগ করতে পারবো, ছয় দিয়ে 24কে ভাগ করতে পারবো। অর্থাৎ এইসব সংখ্যাকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো, সেই জন্য ওই সব সংখ্যা আমাদের ছয়ের গুণিতক হয়ে যাবে। আবার ছয়কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ এক দিয়ে ছয়কে ভাগ করতে পারবো, দুই দিয়ে ছয়কে ভাগ করতে পারবো, তিন দিয়ে ছয়কে ভাগ করতে পারবো, ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করতে পারবো, এইসব সংখ্যা হবে উৎপাদক। অর্থাৎ ছয়কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে ছয়ের উৎপাদক। আবার ছয় দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে ছয়ের গুণিতক। আবার কথাটা আমি বলে দিই, ছয়কে যে যে সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে ছয়ের উৎপাদক। আবার ছয় দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে আমাদের ছয়ের গুণিতক। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা উৎপাদক এবং গুণিতক বুঝতে পেরেছো। তো বন্ধুরা আমি আশা করব তোমাদের এই যে উৎপাদক এবং গুণিতক যেটা সেটা বোঝা হয়ে গেছে। এখন আমরা গসাগু এবং লসাগু একটি একটি করে বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা গসাগু যেটা সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে আমাদের কাছে যখন আমাদের অনুশীলনীতে প্রশ্ন বলবে যে দুটা সংখ্যার মধ্যে গসাগুটা বের করতে, তো আমরা কিভাবে বের করব। সর্বপ্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে মনে করো এক্সাম্পল হিসাবে আমরা দুইটা সংখ্যা নিয়ে নিই, একটা হলো 6 আর একটা হলো 12। এই দুটা সংখ্যার মধ্যে গোসাগুটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো প্রথমে এর জন্য আমাদের কি করতে হবে। দেখো সর্বপ্রথমে তোমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছ গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তো প্রথমেই লাস্টে থেকে আমরা শুরু করি, লাস্টে দেওয়া আছে উৎপাদক দেওয়া আছে। তার মানে এই দুটা সংখ্যা যে অর্থাৎ 6 এবং 12 প্রথমে আমাদের উৎপাদক যেগুলো এগুলো বের করতে হবে। আমার কথা বোঝা গেল। গসাগুর সম্পূর্ণ নাম কি, গরিষ্ঠ সাধারণ উৎপাদক। অর্থাৎ শেষে আমাদের উৎপাদক শব্দটি দেওয়া আছে, অর্থাৎ উৎপাদক যেটা সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রত্যেকে এক্ষুনি আমি তোমাদেরকে বলেছিলাম উৎপাদক হবে একটা সংখ্যার উৎপাদক ওই সংখ্যাগুলো হবে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ওই সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি। অর্থাৎ 6 উৎপাদক প্রথমে 1 হবে, 1 দিয়ে 6কে আমরা সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর 6কে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর 6কে আমরা 3 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর আমরা 6কে 6 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি। অর্থাৎ 6 আমরা 4টা উৎপাদক পেয়ে গেছি। এখন দেখো এখন 12 যদি উৎপাদক বের করে যাই তাহলে 12 উৎপাদক কি পাবো। প্রথমে 1 দিয়ে 12কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর 2 দিয়ে 12কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর 3 দিয়ে 12কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর আমরা 4 দিয়েও কি করতে পারি 12কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তারপর 5 দিয়ে পারবো না, 6 দিয়ে পারবো, 6 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, তাহলে 6ও একটা উৎপাদক হয়ে যাবে। তারপর 7 দিয়ে পারবো না, 8 দিয়ে পারবো না, 9 দিয়ে পারবো না, 10 দিয়ে পারবো না, 11 দিয়ে পারবো না, 12 দিয়ে পারবো। বুঝা গেল, 12 দিয়ে 12কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। বুঝা গেল আমার কথাটা। তো সর্বপ্রথমে আমাদের গসাগু এর লাস্টের শব্দ যেটা অর্থাৎ উৎপাদক, দুটা সংখ্যার উৎপাদক বের করে নিলাম। অর্থাৎ 6 উৎপাদক এখানে আমরা 4টা পেলাম এবং 12 উৎপাদক এখানে 6টা পেলাম, ঠিক আছে, বুঝা গেল।
এখন তোমরা যদি এর পরের দিক উৎপাদকটা বের করেছি, এখন যদি আমরা সাধারণ উৎপাদকটা বের করতে চাই, ঠিক আছে, গোসাগুর গরিষ্ঠ ছেড়ে শুধুমাত্র সাধারণ উৎপাদকটা বের করতে চাই। সাধারণ উৎপাদক মানে হলো এই যে 6 যেটা সংখ্যা আছে, এই সংখ্যার মধ্যে যে উৎপাদক আছে 12 এবং 12 এর মধ্যে কমন যেটা উৎপাদক সেটা আমাদের লিখতে হবে। সাধারণ উৎপাদকের ইংরেজিতে আমরা বলি কমন উৎপাদক। তো কমন, সাধারণের যেটা ইংরেজি শব্দ সেটা হলো কমন, ঠিক আছে। অর্থাৎ 6 এবং 12 এর মধ্যে কমন উৎপাদক কোনটা আছে সেগুলো যদি আমরা খুঁজি তাহলে দেখতে পারবে এখানেও 1 আছে, তো এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। অর্থাৎ কমন যেগুলো, অর্থাৎ সাধারণ দুটার মধ্যে আছে কোন কোন উৎপাদক, 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। অর্থাৎ 1 1 2 3 এবং 6 দুটার মধ্যে কি আছে উৎপাদক আছে, দুটার মধ্যে সাধারণ উৎপাদক আছে। অর্থাৎ এখান থেকে আমরা 4টা সাধারণ উৎপাদক পেয়ে গেছি, 1টা 2টা 3টা 4টে সাধারণ উৎপাদক পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যদি সব এখানে সাধারণ উৎপাদকটা আমরা বের করে নিয়েছি, এখন আমরা যদি গরিষ্ঠতা, গরিষ্ঠর মানে হলো, গরিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে বড় যেটা সেটাকে আমরা গরিষ্ঠ বলি, ঠিক আছে। অর্থাৎ এই গোসাগুর এখন আমি তোমাদের মতলবটা বুঝিয়ে দিচ্ছি। গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এখানে উৎপাদকের মধ্যে কমন যেগুলো উৎপাদক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে তোমরা দেখতে পাচ্ছ 6, এখানে সবচেয়ে বড় উৎপাদক আছে, সাধারণ উৎপাদক আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে এবং সেটা সবচেয়ে বড় আছে। অর্থাৎ এখান থেকে আমি তোমাদেরকে গোসাগু যেটা, এটার মতলবটা, এর মানে যেটা সেটা বুঝিয়ে দিচ্ছি। গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়, সাধারণ মানে হলো কমন, দুটার মধ্যে থাকতে হবে, এবং উৎপাদক মানে তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ সাধারণ উৎপাদক অর্থাৎ দুটা সংখ্যার মধ্যে সাধারণ থাকতে হবে, সাধারণ উৎপাদক থাকতে হবে এবং সেটা সবচেয়ে বড় হতে হবে, তখন আমরা সেটাকে গোসাগু বলবো। অর্থাৎ এখানে আমরা প্রথমে কি করেছি 12 এবং 6 এর উৎপাদক বের করেছি, বের করার পর তার মধ্যে থেকে কমন যেগুলো অর্থাৎ সাধারণ দুটার মধ্যে আছে যেগুলো উৎপাদক সেগুলো লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে এই 4টা উৎপাদক দুটার মধ্যে আছে, তারপর সবচেয়ে বড় যেটা সেটা আমরা লিখতে দেখেছি, সবচেয়ে বড় আমাদের 6 আছে। সুতরাং এই দুটার মধ্যে সব গরিষ্ঠ সাধারণ গুণিতক যেটা সেটা হলো 6, অর্থাৎ গোসাগুটা আমরা 6 হলো। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো গোসাগুর মানেটা। আমি তোমাদের পরে বুঝিয়ে দেবো কিভাবে আমরা এই খুব সহজে এই যে গোসাগু যেটা সেটা বের করতে পারি। এখানে আমি শুধু তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, গরিষ্ঠ সাধারণ গুণী উৎপাদক যেটা সেটার মানেটা কি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি আবার বলে দিই তোমাদেরকে, এমন দুইটা সংখ্যার মধ্যে গোসাগুটা হবে এমন একটা সংখ্যা যেটা মনে করো 6 এবং 12 এর মধ্যে গোসাগু হবে 6, এর মানেটা হলো 6 এমন একটা সংখ্যা যেটা এই দুটা সংখ্যার উৎপাদক, তাছাড়া কি আছে এই সংখ্যাটা সবচেয়ে বড় উৎপাদক, এই 6 যেটা এই দুইটা সংখ্যার সবচেয়ে বড় উৎপাদক, এই কথা হলো গোসাগু। গোসাগু মানে হলো গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তারপর সাধারণ মানে দুটার মধ্যে আছে এবং সেটা উৎপাদক হতে হবে, গরিষ্ঠ সাধারণ উৎপাদক, সেই জন্য আমরা বলি। আশা করবো তোমার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের লসাগুর কনসেপ্টটা বুঝিয়ে দিই। তো বন্ধুরা এখন আমরা লসাগু যেটা সেটার মানে বোঝার চেষ্টা করব। তো তোমার লসাগুর সম্পূর্ণ নাম দেওয়া আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ প্রথমে আমরা দুইটা সংখ্যার মধ্যে গুণিতক বের করতে হবে। মনে করো আমি এক্সাম্পলের জন্য তোমাদের জন্য দুইটা সংখ্যা নিচ্ছি, একটা হলো 6 এবং আরেকটা হলো 12। তো এই দুটো সংখ্যার আমরা চলো কয়টা গুণিতক নিয়ে নিই। তো 6 এর গুণিতক হবে কি, যে যে সংখ্যাগুলোকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ 6 দিয়ে 6কে ভাগ করতে পারবো, 6 দিয়ে 12কে ভাগ করতে পারবো, 6 দিয়ে 18কে ভাগ করতে পারবো, 6 দিয়ে আমরা 24কেও ভাগ করতে পারবো, এরকম আরও অনেক সংখ্যা নিতে পারবো। একটা কথা মনে রাখবে, একটা সংখ্যার গুণিতক আমরা অসীম পেতে পারবো, অর্থাৎ যতটা মনে হয় আমরা গুণিতক বের করতে পারবো, ঠিক আছে, অসংখ্য গুণিতক আমরা পেয়ে যাবো, আনলিমিটেড। তারপর 12 এর যদি গুণিতক বের করতে যাই 4-5টা, তাহলে প্রথমে আমরা বলবো 12 দিয়ে 12কে ভাগ করতে পারি, অর্থাৎ 12 একটা গুণিতক হবে। তারপর 24কেও 12 দিয়ে ভাগ করতে পারি, তো 24 আরেকটা গুণিতক হবে। তারপর 34কেও 12 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 34 আরেকটা গুণিতক হবে। তারপর 48 আরেকটা গুণিতক হবে, এরকম আমরা বলতে পারি। 48টাকেও কি আছে 12 দিয়ে ভাগ করতে পারে। এখন তারপরের কথা হলো আমরা তো গুণিতকটা বের করলাম, এখন যদি আমরা সাধারণ গুণিতকটা বের করতে চাই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সাধারণ গুণিতকের মধ্যে কি আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 24 আছে, এখানেও 24 আছে,
তো এখানে আমরা দুইটা পেয়েছি, অসীম সংখ্যক পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বর্তমানে দুইটা গুণিতক, সাধারণ গুণিতক পেয়েছি 6 এবং 12-এর মধ্যে। তারপর এখানে লঘিষ্ঠ আরেকটা কথা লেখা আছে। লঘিষ্ঠ মানে হলো সবচেয়ে ছোটকে আমরা লঘিষ্ঠ বলি এবং বড়কে গরিষ্ঠ বলি। অর্থাৎ সবচেয়ে ছোট আমাদের সাধারণ গুণিতক যেটা, সেটা আমাদের কি হবে, লসাগু হবে। অর্থাৎ ছোট দেখতে পাচ্ছ এখানে 12 আছে, এখানে 12 এবং 24-এর মধ্যে কি আছে, ছোট আছে 12। সুতরাং ছোট আমাদের লঘিষ্ঠ বলতে হবে সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ছোট ও সাধারণ গুণিতক যেটা, সেটা 12 আছে। সুতরাং এই দুইটার মধ্যে 6 এবং 12-এর মধ্যে লসাগু যেটা, সেটা আমাদের 12 হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো লসাগু এবং গোসাগুটা, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে আরও এই লসাগু এবং গোসাগুটা কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমাদের লসাগু এবং গোসাগু বের করার প্রথমে আমাদের আরও একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা হলো মৌলিক উৎপাদক পদ্ধতি সারে কোনো একটা সংখ্যাকে বানানো। তো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে তোমাদেরকে ওটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে এক কথা বলে দিই, আমাদের কাছে মৌলিক, তোমাদের প্রত্যেকের জানা আছে, আমাদের প্রত্যেকের জানা আছে কি মৌলিক সংখ্যা আমরা বলতে কাকে বলছি। অর্থাৎ মৌলিক সংখ্যা আমাদের 2 থেকে শুরু হয়ে এরকম 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 11, তারপর 13, এরকম যেগুলো সংখ্যা আছে, এরকম অনেক সংখ্যা আছে যেগুলো আমাদের মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের জানা থাকতে পারে, ঠিক আছে। এখন কথা হলো এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কীভাবে, এখন মোটামুটি তোমরা এই যদি মৌলিক সংখ্যা কী বা কাকে বলে এগুলো জানা যদি না থাকে, তাহলে তোমরা শুধু এই কথা মনে রেখে নাও 2, 3, 5, 7, 11, 13 এগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা। 13 পর্যন্ত তোমরা মৌলিক সংখ্যা মনে রাখে নেবে, ঠিক আছে। এখন কথা হলো এই মৌলিক সংখ্যার দ্বারা আমরা কিভাবে এটাকে, এই মৌলিক সংখ্যার উৎপাদক পদ্ধতির দ্বারা ভাঙবো কীভাবে যে কোনো একটা সংখ্যাকে। দেখো বন্ধুরা, এখানে আমি এক্সাম্পল হিসাবে তোমাদের জন্য 34 লিখেছি। এই 34টাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে ভাঙবো সেটা তোমরা দেখবে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো, সর্বপ্রথমে এই 34 যেটা আছে সেটাকে আমাদের ভাগ করতে হবে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যাটি। এখানে এই সবের মধ্যে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যাটা আমাদের কাছে 2 আছে। অর্থাৎ এই 34টাকে সর্বপ্রথমে আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো 34কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 18 দুগুণা 34 পাবো, অর্থাৎ 18 পাবো। তারপর যেটা পেলাম 18 যেটা, সেটাকে আবারও ছোটো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ ছোটো মৌলিক সংখ্যা 2 আছে, সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। অর্থাৎ 18কে আবার যদি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা 9 পাবো। এখন 9 যেটা পেলাম সেটাকেও আবার ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। কিন্তু 2 দিয়ে এখন তো আর 9কে ভাগ করতে পারবো না, যেহেতু 2 দিয়ে ভাগ করতে পারছি না, সেই জন্য তারপরের যেটা মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তারপরে মৌলিক সংখ্যা 2-এর পরের মৌলিক সংখ্যা আমাদের 3 আছে, এই 3 দিয়ে 9কে আমরা ভাগ করার চেষ্টা করব। তো 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো, ঠিক আছে। আমার কথাটা বোঝা গেল? অর্থাৎ এখানে তারপর 3 পেলাম, এখন 3কে আর আমাদের কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে না। যখন আমরা এখানে ভাগফল যেটা, সেটা আমরা 3 পেয়ে যাবো, অর্থাৎ 3, 5, 7 এরকম মৌলিক সংখ্যা পেয়ে যাব, তখন আর আমাদেরকে ভাগ করতে হবে না, ভাগ প্রসেসটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এই 34 ইকুয়াল টু আমরা এভাবে লিখবো, 34 ইকুয়াল টু আমরা লিখবো 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ 34 ইকুয়াল টু আমরা লিখবো 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3, এরকমভাবে আমরা 34টাকে লিখবো। অর্থাৎ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3 এরকমভাবে আমরা লিখবো। অর্থাৎ এই যেভাবে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ 34 যেটা, সেটাকে সমান হিসাবে লিখেছি, এটাকে আমাদের বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা, ঠিক আছে। মৌলিক উৎপাদকের সাহায্যে একটা সংখ্যাকে ভাঙা, অর্থাৎ এই দেখো 2 দুগুণা 4, 3 চারা 12, 3 12 34, 34টাকে পাবে। এরকমভাবে ভাঙা যেটা, সেটাকে আমাদের শিখতে হবে। তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কীভাবে ভাঙতে পারি। মনে করো 42 হিসাবে একটা সংখ্যা নিচ্ছি, তো এটাকে সবচেয়ে প্রথমে আমরা কী করব, সবচেয়ে ছোটো যেটা মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা আমরা জানি 2 আছে, 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 2 দিয়ে যদি 42কে ভাগ করি তাহলে আমরা 21 পাবো। তারপর 21কে আবার 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখন কিন্তু এই 21টাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, সেই জন্য ঠিক তারপরের যেটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 2-এর পরে মৌলিক সংখ্যা আছে 3, 3-এর পরে 5 আছে, 5-এর পরে 7 আছে, 7-এর পরে 11 আছে, 11-এর পরে 13 আছে। এখন 21টাকে 2 দিয়ে যেহেতু ভাগ করতে পারছি না, সেই জন্য 2-এর পরের যেটা মৌলিক সংখ্যা অর্থাৎ 3 দিয়ে ভাগ করার চেষ্টা করবো। তো 3 দিয়ে আমরা 21কে ভাগ করতে পারি 7 বার যায়। তো এখানে ভাগফল যেটা, সেটা 7 পেয়ে গেছি। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে 7 যেটা, এটা একটা মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, সেই জন্য এখানে
এখানে আমাদের আর কিছু ভাগ করতে হবে না। সুতরাং এই 42 ইকুয়াল টু আমরা বলতে পারবো 2 পূরণ 3 পূরণ 7। এখানে আমরা লিখে নেব 42 ইকুয়াল টু 2 পূরণ 3 পূরণ 7। এভাবে আমরা কি করলাম, এখানে শুধুমাত্র মৌলিক উৎপাদকের সাহায্যে কোনো একটা সংখ্যাকে ভাঙলাম। আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কোনো দুটো সংখ্যার গসাগু এবং লসাগু বের করতে পারি, ঠিক আছে। এখন তোমাদেরকে আমরা কিভাবে এই সংখ্যাগুলো লসাগু এবং গসাগু বের করতে পারি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোনো দুইটা সংখ্যার গসাগুটা কিভাবে আমরা বের করতে পারি। এর কিছুক্ষণ পরে আমরা লসাগুটা কিভাবে বের করতে পারি সেটাও আমি বুঝিয়ে দেব। এখন মনে করো আবার গসাগু আমাদের বার করতে হবে 6 এবং 12, গসাগু বের করতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বের করতে পারি, ঠিক আছে। আগে কিন্তু তোমাদের গসাগুটা যে বের করা দিয়েছি সেটাকে আমি তোমাদেরকে শুধু কনসেপ্টটা বোঝানোর জন্য বুঝিয়েছি। এখন আমি ম্যাথমেটিক্যালি এটা বোঝার চেষ্টা করবো কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে খুব সহজেই 6 এবং 12 এর গসাগু যেটা সেটা বের করতে পারি, বা যে কোনো বড় সংখ্যা যখন দেখবে তখনও আমরা এগুলোকে বের করতে পারি, ঠিক আছে। তো বড় সংখ্যাগুলো আমরা অনুশীলনীতে গিয়ে সমাধান করব। এখন শুধু আমরা ছোটো ছোটো সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো যেহেতু আমাদের 6 এবং 12 এর গসাগু যেটা সেটা বের করতে হবে, তো সর্বপ্রথমে এক্ষুনি তোমাদের যেটা কনসেপ্ট শিখিয়েছি মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এগুলোকে আমাদের প্রথমে ভাঙতে হবে। অর্থাৎ 6 এবং 12কে আমরা প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাঙবো। অর্থাৎ 6কে প্রথমে আমরা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। অর্থাৎ 3 যেহেতু পেয়ে গেছি, অর্থাৎ এখানে ভাগফল যেটা এটা কি পেয়ে গেছি, একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, অর্থাৎ এখানে আর কিছু লিখতে হবে না। সুতরাং এখানে আমরা 6 ইকুয়াল টু বলতে পারি 2 পূরণ 3, এভাবে আমরা বলতে পারি। এখন আমরা 12 যেটা সেটাকেও মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাঙবো। তো 12কে প্রথমে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে যদি ভাঙি তাহলে 6 দুগুণা 12 অর্থাৎ 6 পাবো। আবার 6কে 2 দিয়ে ভাগ করতে পারি 3 বার পাবে, অর্থাৎ 3 যেহেতু ভাগফল এসে গেছে, অর্থাৎ একটা মৌলিক সংখ্যা ভাগফল এসে গেছে, সেই জন্য আর আমাদেরকে ভাগ করতে হবে না। সুতরাং এখানে 12 ইকুয়াল টু আমরা বলতে পারি কি, 12 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 পূরণ 2 পূরণ 3, অর্থাৎ 12 ইকুয়াল টু আমরা বলবো 2 পূরণ 2 পূরণ 3, এরকমভাবে দেখো, ঠিক আছে। এখন আমরা কি করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা 6কে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙলাম, এখানে 12টাকেও মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙলাম। এখন কথা হলো এই দুটা থেকে আমরা গসাগু যেটা সেটা কিভাবে পেতে পারি, গোসাগু বা গোসাগু যে কোনো কিছু বলতে পারো। এখন কথা হলো, মেইন কথাটা হলো এই দুটার মধ্যে আমরা গোসাগুটা কিভাবে পাবো। দেখো বন্ধুরা, একথা মনে রাখবে যে যখন আমরা গোসাগু বের করতে যাব মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, তখন এই দুটা লাইন থেকে আমাদেরকে কমন কি কি যায় সেটা দেখতে হবে, অর্থাৎ দুটার মধ্যে কোনটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে তোমরা যদি দেখো এখানে একটা 2-এর সাথে এখানে উপরের একটা 2-এর সাথে নিচেও একটা 2 আছে, এবং এখানে উপরে একটা 3-এর সাথে নিচেও আর একটা 3 আছে, অর্থাৎ একটা 2 সাথে পূরণের 3 কমন আছে। আমার কথাটা বোঝা গেল। দেখো বন্ধুরা, এখানে 2 পূরণ 3 আছিল এবং এখানে 2 পূরণ 3 এসেছে আছে। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের লাইনে, এখানে উপরের লাইনে 2 আছে, নিচের লাইনেও 2 আছে। সর্বপ্রথমে এখানে একটা 2 লিখলাম, তারপর এখানে উপরের লাইনে 3 আছে, এখানে নিচের লাইনে 3 আছে, অর্থাৎ পূরণ 3 লিখলাম। অর্থাৎ 2 পূরণ 3 যেটা এখানে দেখতে পাচ্ছ, এখানেও 2, এখানেও 2, এখানে 3, এখানেও 3 আছে, অর্থাৎ 2 পূরণ 3 এখানে লিখেছি। এই দুটো আমাদের গোসাগু হয়েছে, অর্থাৎ 2 পূরণ 3 সমান আমাদের 6 যেটা সেটা আমাদের গোসাগু এসে যাবে। তো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে এই গোসাগুটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে আমাদের 9 এবং 18 এর গোসাগুটা বের করতে হবে। তো 9 এবং 18 যখন গোসাগু বের করব তখন আমরা প্রথমে এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, এটাকেও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তো 9কে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে তো ভাগ করতে পারি না, তারপর 2 এর পরের যেটা মৌলিক সংখ্যা অর্থাৎ 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে আমরা এখানে 3 পাবো, 3 3 9। তো এখানে ভাগফল যেহেতু একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি তাহলে আর ভাগ করতে হবে না। তারপর 18টাকে ভাঙি, যদি 18কে 2 দিয়ে ভাঙতে পারি, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, 9 দুগুণা 18। তারপর আবার 9টাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি না, সেই জন্য 2 এর পরের মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পাবো, 3 3 9। তারপর 3 যেটা এটা একটাকে পেয়ে গেলাম, মৌলিক সংখ্যা আমরা ভাগফল পেয়ে গেলাম। সুতরাং এখানে আর ভাগ করতে হবে না। সুতরাং এখান থেকে আমরা 9 ইকুয়াল টু বলতে পারি, 9 ইকুয়াল টু আমরা এই 9 ইকুয়াল টু বলতে পারি 3 পূরণ 3, এরকমভাবে আমরা বলতে পারি। তো 9 ইকুয়াল টু আমরা 3 পূরণ 3 লিখে নেব। তারপর এখানে 18 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 পূরণ 3 পূরণ 3। তো 18 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 পূরণ 3 পূরণ 3। এখন আমরা যেহেতু গোসাগুটা বের করতে যাচ্ছি সেই জন্য এই দুটার মধ্যে কমন কি কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এই দুই লাইনের মধ্যে কমন কি কি আছে আমাদেরকে দেখতে হবে। তো এখানে নিচের লাইনে
নিচের লাইনে 2 আছে কিন্তু উপরের লাইনে 2 নেই, সেই জন্য আমাদের কমন যাবে না। তারপর এখানে নিচের লাইনে 3 একটা আছে, উপরের লাইনেও 3 একটা আছে, তো সর্বপ্রথমে একটা 3 তো কমন চলে যাবে। তারপর এখানে নিচের লাইনে আরেকটা 3 আছে, এখানেও উপরের লাইনে আরেকটা 3 আছে, অর্থাৎ আরেকটা 3 এরকমভাবে কমন চলে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, অর্থাৎ দুইটা 3 কমন চলে গিয়েছে। সেই জন্য 3 পূরণ 3 লিখে নিয়েছি, 3 পূরণ 3 9 আমাদের গোসাগুটা হয়ে যাবে। তো আমি আশা করবো বন্ধুরা গোসাগুর কনসেপ্টটা আমরা ম্যাথমেটিক্যালি এরকমভাবে যখন বের করতে যাব অনুশীলনীতে, তখন এরকমভাবে আমরা এগুলোকে বের করব। এখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিই লসাগুটাও কিভাবে বের করতে পারি। তো লসাগুটাও আমরা কিভাবে বের করতে পারি সেইটা ও খুব সহজ। এই গোসাগু যেরকমভাবে বের করেছি ঠিক একইভাবে লসাগুটাও বের করব, কিন্তু শুধু লাস্টে গিয়ে একটা কনসেপ্ট বদলিয়ে নেব, তখন আমাদের লসাগু যেটা সেটাও বের করা হয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা গোসাগুটা কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখন আমরা লসাগু যেটা সেটাও বের করার চেষ্টা করি কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি খুব সহজেই লসাগুটা বের করতে পারি। তো মনে করো আমি এক্সাম্পল হিসাবে দুইটা সংখ্যা নিচ্ছি 6 এবং 12, আবার আমাদের কি বের করতে হবে, লসাগুটা বের করতে হবে। তো সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে গোসাগুর যেভাবে আমরা প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাঙিয়েছিলাম, ঠিক একইভাবে লসাগুর ক্ষেত্রেও আমাদের প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণের সাহায্যে ভাঙতে হবে। তো 6কে যখন ভাঙবো 3 দুগুণা 6 পাবো, 2 দিয়ে প্রথমে ভাঙবো তো 3 দুগুণা 6 পাবো। তারপর 12কে যখন ভাঙবো এখানে 6 পাবো, 6 দুগুণা 12, তারপর 6কে আবার যখন ভাঙবো 3 দুগুণা 6 পাবো। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 6 = 2 পূরণ 3, এবং এখানে আমরা 12 লিখতে পারি 12 আমরা লিখতে পারি 2 পূরণ 2 পূরণ 3। ঠিক আছে, এতটুকু আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের লসাগুটা বের করতে হবে। এখন মেইন কথা হলো এখানে তো এতটুকু পর্যন্ত তো আমরা কি করেছি, লসাগুতে যেরকমভাবে বের করেছিলাম এতটুকু পর্যন্ত লসাগুতেও আমাদের এরকমভাবে বের করতে হবে। এখন আমরা এই দুটার সংখ্যা থেকে এখান থেকে আমরা কি পাবো, লসাগুটা পাবো। তো কিভাবে এই দুটা লাইন থেকে আমরা কিভাবে লসাগুটা বের করতে পারি তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে আমাদের কি আছে, সর্বপ্রথমে আমাদের কমন যেগুলো এগুলোকে লিখে নিতে হবে। তো কমন এখানে 2 আছে, এখানে উপরেও আছে 2 এবং নিচেও আছে 2, এবং এখানে দেখতে পাচ্ছ 3 আছে, এখানেও 3 আছে। তার মানে এই 2 এখান থেকে প্রথমে 2 একটা এবং 3 একটা কমন চলে যাবে, অর্থাৎ 2 পূরণ 3 প্রথমে লিখে নেবে। কেন 2 পূরণ 3 লিখলাম, দেখো এখানেও 2 আছে, এখানেও কি আছে 3 আছে, এই দুটাকে আমরা লিখে নিলাম। লিখার পর বাকি যে সংখ্যা থাকলো সেটাকে লিখতে হবে। তো বাকি কেবলমাত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা 2 থেকেছে, সেই জন্য একটা 2 এখানে আবার লিখে নেবে। তো তোমাদের লসাগুটা বের করা হয়ে যাবে, অর্থাৎ 2 3 দুগুণা 6, 6 দুগুণা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, অর্থাৎ লসাগুটা আমাদের 12 আসবে। আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিই, এই দুইটা লাইন থেকে দেখো, এই দুইটা লাইন থেকে আমরা লসাগুও পাই এবং গোসাগুও পাই। তো গোসাগু কিভাবে পাই, গোসাগুর সময় আমরা দেখি কমন কি যায়, অর্থাৎ এই দুইটা লাইন থেকে প্রথমে একটা 2 কমন চলে গিয়েছিল, তারপর এই দুইটা লাইন থেকে 3 আর একটা কমন আছে, অর্থাৎ 2 পূরণ 3 কত 6 হলো আমাদের গোসাগু। ঠিক আছে, কমন যেগুলো যায় সেগুলোকে আমরা কি বলি, গোসাগু বের করি। এখন যখন আমরা লসাগুটা বের করতে গিয়েছিলাম তখন আমরা কমন দেখেছিলাম প্রথমে। তো কমন প্রথমে 2 ছিল, তো এখানে 2 লিখে নিয়েছি। তারপর এখানে কমন 3 ছিল, তো একটা 3 এখানে লিখে নিয়েছি। তারপর দেখলাম বাকি যে সংখ্যা থাকলো, অর্থাৎ এখানে 2 লিখে নিয়েছি, এখানে এই 3 লিখে নিয়েছি, তার মানে এখানে কেবলমাত্র একটা 2 বাকি ছিল, সেটাকে পূরণ হিসেবে লিখে নিয়েছি। তারপর এখান থেকে আমরা লসাগুটা পেয়ে গেছি। তো আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে লসাগুটা আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমাদেরকে আরো দুইটা সংখ্যা মনে করো আগের মতো নিয়ে নেই আমরা 9 এবং 18। এই দুটা সংখ্যার আমাদের কি করতে হবে, লসাগুটা বের করতে হবে। তো প্রথমে মৌলিক উৎপাদক দ্বারা ভাঙবো, তো এটাকে এরকম হয়ে যাবে এবং এটাকে কি হবে, এরকম হয়ে যাবে। তো এখানে আমরা 9 আমরা বলবো কি 3 পূরণ 3, এবং 18 বলবো আমরা 2 পূরণ 3 এরকমভাবে আমরা বলবো। এখন যেহেতু আমরা লসাগুটা বের করতে যাচ্ছি তখন আমাদের প্রথমে কি করতে হবে, কমনগুলো দেখতে হবে। তা কমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 3-এর সাথে এই একটা 3 কমন আছে, তারপর এই 3-এর সাথে এই আরেকটা 3 কমন আছে, অর্থাৎ 3 পূরণ 3, প্রথমে একটা 3 কমন আছে, তারপর আরেকটা 3 কমন আছে। দেখো প্রথমে এই 3 এবং এই 3 একটা 3 কমন চলে গেছে, তারপর এই 3 থেকে আরও একটা 3 কমন চলে যাবে, অর্থাৎ 3 পূরণ 3 হয়ে যাবে। তারপর তো এখান থেকে একটা 3 কমন গিয়ে গেল, এই 3 কমন গিয়ে গেল, বাকি শুধুমাত্র 2 থাকলো, অর্থাৎ এই 2টাকে পূরণ হিসেবে এখানে আমাদের লিখতে হবে। তার মানে কি হবে, 3 3 9 9 2 18, টোটাল আমাদের কত হয়ে যাবে, লসাগুটা 18 হয়ে যাবে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। যখন তোমরা অনুশীলনীতে যাবে তখন আরও কনসেপ্টটা ভালোভাবে
ক্লিয়ার হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করবো তোমরা পুরা লসাগু এবং গোসাগু আমাদের কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো, এবং লসাগু মানেটা কি বোঝায় এবং গোসাগু মানেটা কি বোঝায় সেটাও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে আরও একটা কনসেপ্ট বুঝিয়ে দিই। সর্বশেষ কনসেপ্টটা বোঝানোর পর আমরা অনুশীলনীটা আরম্ভ করতে পারি। তো বন্ধুরা এখন আমরা কি করি, চলো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য আরো একটা কনসেপ্ট বুঝিয়ে দিই। প্রথমে মনে করো আমি তোমাকে যদি বলি 6 এবং 9-এর লসাগু এবং গোসাগু বের করতে, তো তোমরা বের করতে পারবে? তো চলো আমাদের আরো একটা প্র্যাকটিস হয়ে যাবে, এখানে আমরা লসাগু এবং গোসাগু বের করে নিই। তো প্রথমে আমাদের কি করতে হবে, 2 দিয়ে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে 6কে ভাগ করবো। তো 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। 3 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, তার মানে আর ভাগ করতে হবে না। তারপর 9কে 2 দিয়ে, ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে তো ভাগ করতে পারবো না, তো 2 এর পরে 3 আছে, 3 দিয়ে ভাগ করবো, 3 3 9। তো এখানেও আমরা ভাগফলটা কি পেয়ে গেছি, 3 পেয়ে গেছি, তার মানে আর ভাগ করতে হবে না। সুতরাং এখানে 6 ইকুয়াল টু আমরা বলবো কত, 6 ইকুয়াল টু বলবো 2 পূরণ 3। এখান থেকে 6 ইকুয়াল টু বলবো 2 পূরণ 3। তারপর আমরা কি করব, 9 ইকুয়াল টু বলবো 3 পূরণ 3। 9 ইকুয়াল টু আমরা বলবো 3 পূরণ 3। ঠিক আছে বন্ধু, এখন আমরা দেখবো যখন আমরা গোসাগুটা বের করবো, দেখো গোসাগুটা বের করার জন্য আমাদের কমন কি কি যায় সেটা দেখতে হবে। তো এখানেও একটা 3 আছে, এখানেও 3, একটা 6-এর মধ্যেও একটা 3 কমন আছে, 9-এর মধ্যেও একটা 3 কমন আছে, অর্থাৎ প্রথমে একটা 3 কমন যাবে। আর কিছু কিন্তু এখানের মধ্যে কমন যাবে না। দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, আর কিছু কমন যাবে না। শুধুমাত্র কি গিয়েছে কমন, একটা 3, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3 দিয়ে গিয়েছে, সেই জন্য একটা 3 আমাদের গোসাগু হবে। ঠিক আছে, অর্থাৎ 3 হবে আমাদের গোসাগু। এবং লসাগুটা কি হবে দেখো বন্ধুরা, লসাগুটা আমাদের হয়ে যাবে, কিভাবে বের করতে পারি, প্রথমে আমাদের কমনটা লিখতে হয়। তো এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, অর্থাৎ একটা 3 প্রথমে কমন গিয়ে গেল। তো এই 3 কমন চলে গেল, একটা 3। তারপর বাকি যেগুলো থাকলো সেগুলোকে লিখতে হবে, অর্থাৎ এখানে একটা 2, এখানে একটা 3 কমন গিয়ে গিয়েছে, অর্থাৎ 2 পূরণ 3 এরকম আমাদের লিখতে হবে। তো এখন আমরা লসাগু যেটা সেটা কত পাবো, লসাগু যেটা সেটা আমাদের হয়ে যাবে, লসাগুটা আমাদের হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 দুগুণা 6, 3 6 18, অর্থাৎ এখানে 18 লসাগু হয়ে যায়। অর্থাৎ আমরা কি পেলাম, 6 এবং 9-এর যেটা গোসাগু সেটা আমরা 3 পেলাম এবং লসাগুটা 18। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিই। এখানে আমরা এগুলো মুছে নেই, প্রথমে আমরা এটা লিখে নেই, 6 এবং 9-এর মধ্যে আমরা কি পেয়েছি, এখানে আমরা গোসাগু যেটা সেটা পেয়েছি, গোসাগুটা আমরা পেয়েছি 3 এবং লসাগু যেটা সেটা আমরা পেয়েছি এটা আমরা এক্ষুনি বের করেছি। ঠিক আছে বন্ধু, এখন দেখো, এখন যদি তোমরা একটা কথা লক্ষ্য করো, যদি আমরা এই গোসাগু এবং লসাগুয়ে পূরণ করি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ গোসাগু 3 আছে এবং লসাগু 18 আছে, অর্থাৎ 3 পূরণ যদি 18 করি তাহলে 3 18 কত পাবো, 54 পাবো। তাছাড়া এখানে আমরা যে দুইটা সংখ্যা অর্থাৎ 6 এবং 9-এর লসাগু এবং গোসাগু বের করেছিলাম, এই দুটা সংখ্যাকেও যদি পূরণ করি, অর্থাৎ 6 পূরণ 9, 6 নং কত 54। তো এখানে তোমরা মজার কথাটা দেখতে পাচ্ছ, যখন আমরা এখানে গোসাগু এবং লসাগু অর্থাৎ 3 এবং 18 পূরণ করেছিলাম, 3 18 54 পেয়েছিলাম, এবং যে দুটা সংখ্যা লসাগু গোসাগু বের করেছিলাম অর্থাৎ 6 এবং 9-এর লসাগু গোসাগু বের করেছিলাম, এই দুটা সংখ্যাকে পূরণ করেছি, তখনও আমরা 54 পেয়েছি, অর্থাৎ দুটা আমরা সমান পেয়ে গেছি। ঠিক আছে বন্ধু, আমি কি বললাম আবার তোমাদের বুঝিয়ে দিই, আমরা যে দুটা সংখ্যা লসাগু এবং গোসাগু বের করেছিলাম, এই লসাগু এবং গোসাগু পূরণ করে আমরা 54 পেয়েছি, এবং সংখ্যা দুটাও পূরণ করে আমরা 54 পেয়েছি। সুতরাং এতটুকু কথা থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যেটা আমাদের অনুশীলনীতে কাজে আসবে, সেটা হলো লসাগু পূরণ গোসাগু বা গোসাগু পূরণ লসাগু, লসাগু পূরণ গোসাগু সমান সংখ্যা দুটির পূরণ, সংখ্যা দুটির পূরণফল। অর্থাৎ এই কথাটার মানে, এই কথাটা হলো যে যে দুইটা সংখ্যার আমরা লসাগু এবং গোসাগু বের করব, সেই দুটা সংখ্যা যদি পূরণ করে নিই তাহলে আমরা সমান পেয়ে যাব ওই সংখ্যার লসাগু এবং গোসাগুর সাথে পূরণ করলে। যেভাবে 6 এবং 9 আমরা পূরণ করে পেয়েছি কত, 6 নং 54, এবং 6 এবং 9-এর লসাগু ছিল আমাদের 3 এবং গোসাগু ছিল 3 এবং লসাগু ছিল 18, এই দুটা সংখ্যাও পূরণ করে 54 পেয়েছি, দুটো আমরা সমান পেয়েছি। এই কথা এই ফর্মুলাতে বোঝানোর চেষ্টা করে। তো আমি আশা করব বন্ধুরা তোমরা এই লসাগু এবং গোসাগুর সব কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে অনুশীলনীটা সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা লসাগু এবং গোসাগু চ্যাপ্টারের অনুশীলনীটা আরম্ভ করতে যাচ্ছি। অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে আমাদের কাছে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ
424, 934 এবং 264 এর গসাগু নির্ণয় করো। অর্থাৎ আমাদের কাছে তিনটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যা দেওয়া আছে 624, আরেকটা সংখ্যা দেওয়া আছে 934 এবং আরেকটা সংখ্যা দেওয়া আছে 264। এই তিনটা সংখ্যার থেকে আমাদের গসাগুটা বের করতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ উৎপাদক যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এখানে প্রথমে আমরা এই তিনটা সংখ্যা থেকে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, অর্থাৎ মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে মানে হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করে তারপরের যেটা মৌলিক সংখ্যা সেটা দিয়ে ভাগ করে, এরকম প্রসেসে যেভাবে আমরা সমাধান করি সেই প্রসেস অনুসারে আমরা এটাকে সমাধান করে এর থেকে গসাগু নির্ণয় করে নেই। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করে নিই। তো আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ তিনটা সংখ্যা দেওয়া আছে 624, আরেকটা হলো 934, আরেকটা হলো 264। এই তিনটা সংখ্যা আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। এখন কথা হলো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে আগে কিন্তু কনসেপ্টে গোসাগু যেটা বের করা, সেটা দুইটা সংখ্যার গোসাগু বের করা শিখিয়েছি। এখানে কিন্তু আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ তিনটা সংখ্যা দেওয়া আছে। এখন আমরা কিভাবে তিনটা সংখ্যার গোসাগুটা বের করতে পারি, দেখো বন্ধুরা, এখানে যেভাবে আমরা দুইটা সংখ্যার গোসাগু বের করেছিলাম ঠিক একইভাবে তিনটা সংখ্যার একই সেম প্রসেসে আমরা গোসাগুটা বের করব, ঠিক আছে। অর্থাৎ এগুলোকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙার চেষ্টা করব। তো 624কে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে প্রথমে ভাগ করার চেষ্টা করব। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 312। তারপর 312কে আবার ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, আবার আমরা এটাকে করতে পারবো 156 বার যাবে। তারপর আবার এটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো, 156কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 78 পাবো। এখন এই 78টাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আমাদের 39 বার যাবে। এখন এই 39কে ছোটো মৌলিক সংখ্যা অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে পারবো না, তারপর আমরা তারপরে যেটা মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3 দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি, 3 13 39, অর্থাৎ 13 আমরা এখানে পালাম। এখন যেহেতু 13 পেয়ে গেলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ভাগফলটা 13 পেয়ে গেছি, তখন আমাদের আর এই প্রসেসটাকে আর করতে হবে না, এখানে আমাদের শেষ হয়ে যাবে এই প্রসেসটা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করাটা শেষ হয়ে যাবে। এখন ঠিক একইভাবে আমরা 934 যেটা, এটাকেও মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান করব। তো প্রথমে এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি ছোটো মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে পাবো 468। তারপর 468কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 234, এরকম পাবো। আবার এটাকে 234কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা 117 পাবো। এখন কথা হলো এই 117 যেটা সংখ্যা, এটাকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে এখন পারছি না। এখন আমরা কি করব, 2 এর পরে যেটা মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। অর্থাৎ 2 এর পরের মৌলিক সংখ্যা আমাদের 3 আছে, 3 দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের 39 বার যাবে। 3 39 117 হয়। এখন এই 39টাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। আমরা এই 39টাকে আবার 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে যদি 39কে ভাগ করি তাহলে 3 13 39। তো এখানে আমরা ভাগফল যেটা সেটা 13 পেয়ে গেছি, সেই জন্য 13 একটা মৌলিক সংখ্যা, সেই জন্য এটাকে আর প্রসেস করতে হবে না, ঠিক আছে। আমি আশা করবো বুঝতে পেরেছো। এখন ঠিক একইভাবে আমরা 264 যেটা, সেটাকেও মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এটাকে ভাঙবো। তো 264কে প্রথমে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি 264কে ভাগ করি তাহলে 182 বার যাবে, ঠিক আছে। 182 বার যাবে না, 132 বার যাবে, 132 লিখে নেব। তারপর 132কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 66 বার যাবে। আবার 66কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 33 বার যাবে। এখন 33কে আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, তো 2 এর পরের মৌলিক সংখ্যা যেটা আছে অর্থাৎ 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 3 দিয়ে 33কে ভাগ করলে 3 11 33, অর্থাৎ 11টা পাবো। অর্থাৎ এখানে 11 যেটা ভাগফল পেয়েছি এটা একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, সেই জন্য এখানে আর প্রসেসটা আমাদের করতে হবে না। সুতরাং বন্ধুরা, এখান থেকে আমরা কি লিখতে পারি, 624 ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, 624 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 13। তারপর 900, এখানে 934 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 3। ঠিক একইভাবে 264 ইকুয়াল টু বলতে পারবো 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 11। তো বন্ধুরা, এখানে যেহেতু এখানে আর জায়গা নেই, সেই জন্য আমি এই প্রত্যেকটা সংখ্যার এই মৌলিক উৎপাদকগুলো এখানে লিখে নেই, তারপর মৌলিক উৎপাদক সাহায্যে যেভাবে ভেঙেছিলাম ঠিক কীভাবে আমরা লিখে নেই, তারপর এখান থেকে আমরা কিভাবে গোসাগুটা বের করতে পারবো সেটা আমরা দেখে নেব।
তো বন্ধুরা এখানে আমি প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভেঙে লিখলাম, অর্থাৎ 624টাকে এরকমভাবে আমরা ভেঙে লিখলাম, তারপর 934টাকে এরকমভাবে আমরা ভেঙে লিখলাম, তারপর আমরা 264টাকে এরকমভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে লিখলাম। ঠিক আছে, এখন যেহেতু আমাদের কাছে কি বের করতে হবে, গোসাগুটা বের করতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তো আমরা প্রত্যেকে জানি যখন আমাদের গোসাগুটা বের করতে হয় তখন আমাদের দেখতে হয় যে এই সংখ্যাগুলোর মধ্যে কমন কী কী আছে, এই তিনটা লাইনের মধ্যে আমাদের কমন কী কী আছে, যেগুলো কমন যাবে সেগুলো আমাদের গোসাগু হয়ে যাবে। তো তোমরা দেখতে পারছো এখানে দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে 1টা 2টা 3টা 2 আছে, এখানেও 3টা 2 আছে, এখানেও 3টা 2 আছে, অর্থাৎ সর্বপ্রথমে 3টা 2 তো আমাদের কমন চলে গেল, এরকম 3টা 2 পুরনো হিসাবে আমরা কমন নিয়ে নিলাম। তারপর আর আমাদের কমন কি থাকে, দেখো এই লাইনেও 3 আছে, এই লাইনেও 3 আছে, এই লাইনেও 3 আছে, অর্থাৎ আরেকটা 3 আমাদের কমন হয়ে গেল। আর কিছু আমরা কমন নিতে পারছি কি, পারছি না। দেখো এই লাইনে 13, এই লাইনে 13 আছে, এই লাইনে 13 আছে, কিন্তু এই লাইনে 13 নেই, সেই জন্য এখানে আমরা আর কিছু কমন নিতে পারবো না। অর্থাৎ এখান থেকে আমরা বন্ধুরা কি পেলাম, এখানে 2 3টা কমন গেল এবং 3 একটা কমন গেল, অর্থাৎ এখানে আমরা এই সবগুলোকে যদি পূরণ করে নিই তাহলে আমাদের গোসাগুটা পেয়ে যাবো। ঠিক আছে, অর্থাৎ এই সবগুলো যদি আমরা পূরণ করে নিই তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24 হয়ে যাবে, অর্থাৎ ইকুয়াল টু আমরা 24 আমাদের গোসাগুটা হয়ে যাবে। তো আমি আশা করবো এখানে আমরা গোসাগুটা কীভাবে বের করলাম তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের থার্ড যেটা অপশন আছে অর্থাৎ 24 যেটা, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের পরের যেটা প্রশ্ন সেটাকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটিতে তোমাদের দেখতে পাচ্ছ যে দুটা সংখ্যার গোসাগু 16 এবং তাদের গুণফল 64, তাহলে তাদের লসাগু কত বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের বলেছে যে কোনো দুইটা সংখ্যা আছে, ঠিক আছে, যে কোনো সংখ্যা 15 10 যে কোনো দুইটা সংখ্যা আছে, এই দুটো সংখ্যার আমাদের গোসাগু যেটা সেটা বলেছে আমাদের কাছে 16 আছে, গোসাগুটা 16 আছে, এবং যেই দুটো সংখ্যার গোসাগু বের করেছি ওই সংখ্যা দুটার পূরণফল আমাদের কাছে দেওয়া আছে, দুটির পূরণফল আমাদের কাছে দেওয়া আছে 6400, একথা আমাদের বলেছে। এখন আমাদের লসাগু যেটা সেটা আমাদেরকে বের করতে হবে, লসাগু যেটা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমেই যে বলেছিলাম যে আমি একটা ফর্মুলা লসাগু পূরণ গোসাগু, অর্থাৎ লসাগু এবং গোসাগু যদি পূরণ করি তাহলে আমরা ইকুয়াল টু পেয়ে যাব সংখ্যা দুটার পূরণফলের সমান, অর্থাৎ এই ফর্মুলা যেটা সেটা লাগিয়ে আমরা এই প্রশ্নটাকে সমাধান করব। ঠিক আছে বন্ধুরা, তো সর্বপ্রথমে এখানে আমি লিখে নিই আমাদের কাছে গোসাগু যেটা সেটা দিয়েছে আমাদের কাছে যেহেতু 16 দিয়েছে, এবং আমাদের কাছে জিও যেটা দেওয়া আছে, পূরণফল যেটা দেওয়া আছে, সংখ্যা দুটির পূরণফল আমাদের কাছে দেওয়া আছে, এখানে আমাদের গোসাগুটা দেওয়া আছে 16 এবং পূরণফল যেটা সংখ্যা দুটির পূরণফল এটা আমাদের কাছে দেওয়া আছে 6400, এই দুটা কথা দেওয়া আছে। ঠিক আছে, 6400 এই দুটো আমাদের কাছে দেওয়া আছে। এই দুটা কথা থেকে আমাদের কি বের করতে হবে, লসাগু যেটা সেটা বের করতে হবে। তো প্রত্যেকে আমরা জানি কি গোসাগু পূরণ, এটা আমাদের এক্ষুনি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই অনুশীলনীটা করার প্রথমে তোমাদেরকে আমি এই ফর্মুলাটা বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ গোসাগু পূরণ লসাগু সমান হলো সংখ্যা দুটার পূরণফল। এই ফর্মুলার মধ্যে যদি আমরা প্রত্যেকটা মান বসিয়ে নেই তাহলে আমরা এই প্রশ্নটাকে খুব সহজেই সমাধান করতে পারবো। অর্থাৎ গোসাগু, প্রথমে গোসাগু একদিকে আছে আমাদের গোসাগু পূরণ লসাগু, তো গোসাগুর মান আছে 16, তো 16 বসিয়ে নেই। এখানে গোসাগুর মান দেখো, এখানে গোসাগুর মান যেটা এটা আমরা 16 বসিয়ে নিয়েছি। পূরণ লসাগুটা আমাদের বের করতে হবে, সেই জন্য লসাগু এরকমভাবে লিখে নেব। ইকুয়াল টু আমরা জানি যে কি লসাগু পূরণ গোসাগু সমান হলো সংখ্যা দুটার পূরণফল, এবং সংখ্যা দুটার পূরণফল আমাদের কাছে দেওয়া আছে 6400। তো সংখ্যা দুটার পূরণফলের জায়গায় আমরা এখানে 6400 লিখে নেব। বুঝা গেল। এখন আমাদের যেহেতু লসাগুটা বের করতে হবে, তো একদিকে আমরা এই লসাগুটা রেখে নেব, তো একদিকে আমরা লসাগুটা দেখে নেব। তো এখানে একদিকে যদি এই লসাগুটা এদিকে রেখে নিলাম, এখন এই যেটা 16 আছে এটা লসাগুর দিকে পূরণ আকারে আছে, যখন এদিকে নেব তখন ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ 6400 6400 ভাগ আমাদের হয়ে যাবে 16,
বুঝা গেল। এখানে দেখো 16টা আমাদের লসাগুর সাথে পূরণ আকারে ছিল, তখন এই যে বাম দিক থেকে ডান দিকে গিয়ে এখানে 16টা বাঘ আকারে চলে গিয়েছে, এই কথাটা করেছি। অর্থাৎ লসাগু সমান আমরা বলতে পারি 64 ভাগের 6400 ভাগের 16। তো এখন যদি 16 দিয়ে 6400কে যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা 400 পেয়ে যাবে। অর্থাৎ আনসার যেটা আমাদের 400 এসে যাবে, এবং 400 যেটা এটা আমাদের 1 নম্বর আনসার যেটা সেটা সঠিক আনসার হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে 3 নম্বর প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 13 এবং 1979, ঠিক আছে, দুটি সংখ্যার ক্রমানুসারে গোসাগু এবং লসাগু। যদি একটা সংখ্যা 117 তবে অন্যটা। অর্থাৎ এখানে আমাদের কাছে কি বলেছে, 13 আমাদের কাছে দিয়েছে গোসাগু, গোসাগু দিয়েছে কত 13, এবং লসাগু দিয়েছে 1600, 1989 যেটা ওটা আমাদের দিয়েছে লসাগু, এটা আমাদের দিয়েছে লসাগু। এবং বলেছে যে একটা সংখ্যা আছে 117, একটা সংখ্যা আছে 117, তো অন্য যেটা সংখ্যা সেটা কি, বুঝা গেল। তার মানে আমরা এখানে আবার কি করব, লসাগু পূরণ গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুটার পূরণফল, এই যেটা ফর্মুলা এটা লাগে আমরা এটাকে সমাধান করব। তো কিভাবে সমাধান করি তোমরা মনোযোগ সহকারে দেখবে, বুঝতে পারবে। দেখো প্রথমে এখানে আমাদের কাছে প্রথমে লিখে নেই, আমাদের কাছে গোসাগু যেটা ওটা কি দিয়েছে, গোসাগুটা আমাদের কাছে দিয়েছে 13, এবং লসাগু যেটা ওটা দিয়েছে আমাদের কাছে, ওটা আমাদের কাছে দিয়েছে 1989, ওটা আমাদের কাছে লসাগুটা 1989 নিয়ে দিয়েছে। এখন একটা সংখ্যা আমাদের কাছে দিয়েছে, একটা সংখ্যা আমাদের কাছে দিয়েছে কত দিয়েছে 117, তো অন্যটা কি ওটা আমাদেরকে বের করতে হবে, অন্য যেটা সংখ্যা ওটা বের করতে হবে, ওটা আমরা জানি না, ঠিক আছে বন্ধুরা। এখন প্রথমে আমরা কি পেয়েছিলাম ফর্মুলাটা আবার তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি, গোসাগু পূরণ লসাগু ইকুয়াল টু আমরা বলবো সংখ্যা দুটার পূরণফল, সংখ্যা দুটির পূরণফল, এই কথা বলতে পারি। মানে হলো যে দুটা সংখ্যার লসাগু এবং গোসাগু বের করেছি, এই দুটো সংখ্যা যদি আমরা পূরণ করে নিই তাহলে আমরা লসাগু এবং গোসাগু পূরণ করে সেম আনসার পাবো। অর্থাৎ একদিকে আমরা গোসাগু পূরণ লসাগু লিখতে পারি, অর্থাৎ গোসাগু যেটা এটা আমাদের 13 আছে, তো গোসাগুর জায়গায় 13 লিখবো, এবং লসাগু যেটা সেটার জায়গায় 1989 লিখবো। অর্থাৎ গোসাগুর জায়গায় আমরা এখানে 13 লিখবো, পূরণ দিয়ে লসাগু লিখতে হবে, তো লসাগু আছে 1989 লিখবো, ইকুয়াল টু আমাদের এই যে সংখ্যা দুটো আছে এই দুটো সংখ্যার পূরণফল। তো একটা সংখ্যা আমাদের 117 আছে এবং অন্য সংখ্যাটা কত আছে আমরা জানি না, সেই জন্য অন্য সংখ্যাটাকে আমরা x ধরে নেব। অর্থাৎ এখানে আমরা বলতে পারি সংখ্যা দুটার পূরণফল, অর্থাৎ একটা সংখ্যা 117, অন্য সংখ্যা যেহেতু জানি না সেই জন্য এটাকে x ধরে নেব। বুঝা গেল আমার কথাটা, তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো সংখ্যা দুটার পূরণফল লিখতে হবে, তো একটা সংখ্যা 117 আমাদের কাছে দেওয়া ছিল, সেই জন্য একটা সংখ্যা 117 ধরে দিয়েছি, অন্য সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ ওটা জানি না, ওটাকে আমরা এখানে x লিখে নিয়েছি। এখন কি করব, এখন যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, তো x একদিকে রেখে নেব, অর্থাৎ x তার যেদিকে আছে সেদিকে রেখে নেব। এখন এই যে 117 যেটা সেটা এই ডান দিক থেকে এখানে বাম দিকে এনে নেব, তো 117 এখানে x এর সাথে পূরণ আকারে আছে, তো এইদিকে যখন আসবে তখন ভাগ আকারে এসে যাবে, অর্থাৎ এরকমভাবে এসে যাবে 13 ইন্টু 1989 ভাগ 117। দেখো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ 117 ইন্টু এক্স আছে, অর্থাৎ 117টা এক্স এর সাথে পূরণ আকারে আছে, সেই জন্য এদিকে আমরা ভাগ আকারে এটাকে করে নিয়েছি, অর্থাৎ এখানে নিচে ভাগে নিয়ে নিয়েছি। বুঝা গেল কথাটা। এখন বন্ধুরা এখন তোমরা যদি লক্ষ্য করো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, এই 13 দিয়ে 117কে যদি কাটি তাহলে 13 10 9 বার যাবে, 9 13 117। এখন আমরা এই 9 দিয়ে তোমরা যদি 1989টাকে ভাগ করে নাও তাহলে তোমরা আনসারটা পেয়ে যাবে। তো তোমরা নিজে থেকে 1989কে 9 দিয়ে ভাগ করে নেবে, তখন ভাগ করার পর তোমরা ভাগফল যেটা সেটা পাবে 221 ভাগফলটা পাবে, অর্থাৎ 221 যেটা সেটা আমাদের সঠিক আনসার হবে, এবং সেই আনসারটা আমাদের 2 নম্বর অপশনে আছে, অর্থাৎ 2 নম্বর অপশনে যেটা 221 আছে এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আমি আশা করবো তোমরা এই প্রশ্নের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 4 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই।
তো বন্ধুরা এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 112, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে 112, 140 এবং 168 এর লসাগু বের করো। অর্থাৎ আমাদের কাছে তিনটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যা হলো 112, আরেকটা সংখ্যা হলো 140 এবং আরেকটা সংখ্যা হলো 168। এই তিনটা সংখ্যার আমাদের লসাগু যেটা অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা, এটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, এখন আমি তোমাদের যে সময় কনসেপ্ট বুঝিয়েছিলাম তখন আমি তোমাদেরকে এই দুইটা সংখ্যার লসাগুটা বের করা শিখিয়েছি। তো যখন তোমরা দুইটা সংখ্যার লসাগু বের করতে যাবে, মনে করো 112 এবং 140, তখন তোমরা এইরকম মনে করো আলাদা আলাদাভাবে একটা একটা করে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি বিশ্লেষণ করো, সেখান থেকে তোমরা এই লসাগু বের করতে পারবে। এখন যেহেতু আমাদের কাছে তিনটা সংখ্যা দেওয়া আছে, তাহলে কিভাবে লসাগুটা বের করতে হবে তোমাদেরকে আমি এক্ষুনি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা মনে রাখবে, এখন আমাদের কাছে তিনটা সংখ্যা যেহেতু দেওয়া আছে, সেই জন্য আমরা অন্য রকমের এটা লসাগুটা বের করতে হবে। অর্থাৎ একটা সংখ্যা আছে 112, আরেকটা সংখ্যা আছে আমাদের 140 এবং আরেকটা সংখ্যা আছে আমাদের কাছে 168। যদি এখানে আমাদের কাছে কেবলমাত্র দুইটা সংখ্যা দিত, মনে করো 112 এবং 140, তাহলে তোমরা কি করবে, 112কে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙবে এবং 140কে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙবে। ভাঙার পর আমি আগে যেভাবে কনসেপ্টে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক একইভাবে তোমরা লসাগুটা বের করতে পারো। এখন যেহেতু আমাদের কাছে একসাথে তিনটে সংখ্যা দিয়ে দিয়েছি, অর্থাৎ 112, 140, 168, তখন আমরা কিভাবে সমাধান করব। যেহেতু তিনটা সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে, তখন এই তিনোটা সংখ্যাকে আমরা একসাথে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি বিশ্লেষণ করে নেই, তাহলে আমরা লসাগুটা বের করতে পারব। তো বন্ধুরা এখানে আমরা তিনোটাকে একসাথে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। অর্থাৎ এই তিনটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারবো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তো 2 দিয়ে যদি আমরা 112কে ভাগ করি, তাহলে আমরা যাবো আমাদের 56 পাবো। তারপর 2 দিয়ে যদি 140কে ভাগ করি তাহলে আমরা 70 পাবো। তারপর 168কে যদি ভাগ করি তাহলে আমরা 84, এরকমভাবে একসাথে করে নেব, ঠিক আছে, যখন তিনটা সংখ্যা থাকবে। তারপর আবার 2 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব। আবার 2 দিয়ে আমরা এটাকে 56টাকে ভাগ করলে 28 বার যাবে, 70টাকে ভাগ করলে 35 যাবে এবং 84টাকে ভাগ করলে 42 যাবে। এখন যদি একটা কথা লক্ষ্য করো বন্ধুরা, এখানে প্রথমে যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, তখন এই সংখ্যাকেও 2 দিয়ে ভাগ করতে পারছি, এই সংখ্যাকেও 2 দিয়ে ভাগ করতে পারছি, এই সংখ্যাকেও 2 দিয়ে ভাগ করতে পারছি। তারপর এখানেও 2 দিয়ে ভাগ করতে গেলাম যখন, তখন এই সংখ্যাকে, এই সংখ্যা, তিনোটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখানে কিন্তু 28 এবং 42কে তো 2 দিয়ে ভাগ করতে পারবো আমরা, কিন্তু এই 35টাকে ভাগ করতে 2 দিয়ে পারবো না। এখন প্রশ্ন হলো কি, এখানে আবার আমরা 2 দিয়ে ভাগ করব কি করব না। বন্ধুরা যখন দেখবে এইরকম 3টা বা 4টা সংখ্যার যখন লসাগুটা বের করতে যাব, তখন যদি 2টা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তখন তোমরা ভাগ করে নেবে। আমি কি বললাম, এখানে আমাদের কাছে 3টা সংখ্যা দেওয়া হলো, একটা 28, একটা 35, একটা 42। এখানে দেখলাম 28 এবং 42কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, কিন্তু এই 35টাকে এখানে 2 দিয়ে ভাগ করতে পারছি না। এখন আমরা কি 2 দিয়ে ভাগ করব? হ্যাঁ, এখানে ভাগ করব। যেহেতু 2টা সংখ্যাকে একসাথে 2 দিয়ে আমরা ভাগ করতে পারছি, তখন আমরা এইটাকে ভাগ করে নেব। যদি এখানে কেবলমাত্র 28টাকে মনে করো 2 দিয়ে ভাগ করতে পারতাম, আর এখানে 41 থাকতো, অর্থাৎ 35 এবং 41কে যদি ভাগ করতে পারতাম না, তখন এখানে 2 দিয়ে আর ভাগ করতাম না। অর্থাৎ মানে কথা, সবমোট কথা হলো, এই লাইনে যদি আমরা 2টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারি, মনে করো 3টে সংখ্যার মধ্যে 2টা সংখ্যা বা 4টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তখন এটাকে 2 দিয়ে ভাগ করব। তা না হলে আমরা এটাকে আর করবো না। আমি আশা করবো তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হবে। অর্থাৎ এখানে যেহেতু 28 এবং 42কে 2 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, করে নেব। অর্থাৎ 2 দিয়ে যদি 28কে ভাগ করি 14 বার যাবে, 14 দুগুণা 28। এখন আবার 35কে তো 2 দিয়ে ভাগ করতে পারবো না, তো 35-এর জায়গায় 35টা এরকম এজ ইট ইজ রেখে নেব। তারপর 42কে যদি 2 দিয়ে ভাগ করি, 21 দুগুণা 42। এখন দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখন আমাদের 14 আসলো, 35 আসলো, 21 আসলো। এখানে আমরা দেখছি 14টাকে 2 দিয়ে ভাগ করতে পারছি, 35টাকে পারছি না, 21টাকে পারছি না। অর্থাৎ এই লাইনের মধ্যে কেবলমাত্র একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এই এখানে আর 2 দিয়ে ভাগ করবো না। যদি এই লাইনের মধ্যে 2টা সংখ্যাকে, 3টার মধ্যে যদি 2টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারতাম, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে নিতাম। কিন্তু এখানে যেহেতু 3টে সংখ্যার মধ্যে কেবলমাত্র একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এখানে আর 2 দিয়ে ভাগ করতে হবে না। ঠিক আছে, বুঝে গেল কনসেপ্টটা? বুঝতে পারলে?
এখন আমরা যেহেতু 2 দিয়ে ভাগ করতে পারছি না, এখন তারপরের সংখ্যা যেটা অর্থাৎ 2 এর পরে যেটা মৌলিক সংখ্যা 3 আছে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 দিয়ে আমরা 14কে ভাগ করতে পারবো না, কিন্তু 3 দিয়ে 35কে ভাগ করতে পারবো, 3 দিয়ে 21কে ভাগ করতে পারবো। অর্থাৎ 3 দিয়ে এই 3টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যাকে যেহেতু আমরা ভাগ করতে পারছি, সেই জন্য এখানে আমরা 3 দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, যেহেতু 2টা সংখ্যা, যদি এখানে একটা সংখ্যাকে কেবলমাত্র 3 দিয়ে ভাগ করা যেত তাহলে আর আমরা করতাম না। ঠিক আছে, বুঝে গেল? এখানে যেহেতু 2টা সংখ্যাকে ভাগ করতে পারছি 3 দিয়ে, তো 3 দিয়ে ভাগ করে নেব। তো 3 দিয়ে 14টাকে তো ভাগ করতে পারবো না, তো 14টা এজ ইট ইজ রেখে নেব। এখন আমরা 35টাকে যদি ভাগ করি, 35টাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে 3 দিয়ে 35কে আমরা যদি ভাগ করি, তো সরি বন্ধুরা, এখানে তোমাদের আমি ক্ষমা চেয়ে নেই। দেখো এখানে 35টাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, 3 11 33 হবে বা 3 12 34, অর্থাৎ 33 34কে 3 দিয়ে ভাগ করতে পারবো, 35কে ভাগ করতে পারবো না। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, সেই জন্য ক্ষমা করে নেবে। এখানে দেখো আমরা 3 দিয়ে কিন্তু এখানে একটা কথা লক্ষ্য করো, 3 দিয়ে 14কে ভাগ করতে পারবো না, 35কেও ভাগ করতে পারবো না, কেবলমাত্র 21কে আমরা ভাগ করতে পারবো। তো 3টার মধ্যে একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এখানে আমরা 3 দিয়ে ভাগ করবো না। 3 দিয়ে যদি আমরা 2টা সংখ্যাকে ভাগ করতে পারতাম তাহলে আমরা 3 দিয়ে করে নিতাম। তাহলে আমাদের মিস্টেকটাকে এখানে কি করে নেই, শুদ্ধ করে নেই। ঠিক আছে, এখন দেখো 3 দিয়ে যেহেতু 2টা সংখ্যা, 3টার মধ্যে 2টা সংখ্যাকে ভাগ করতে পারছি না। এখন 3-এর পরের যেটা মৌলিক সংখ্যা সেটা দেখো, 3-এর পরের মৌলিক সংখ্যা আমাদের কাছে 5 আছে। তো 5 দিয়ে 14কে পারবো না, 5 দিয়ে 35কে পারবো, কিন্তু 5 দিয়ে 21কে পারবো না। অর্থাৎ 3টার মধ্যে আবার কিন্তু একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে পারছি, তার মানে এখানে 5 দিয়ে আমরা ভাগ করব না। এখন আমরা 5-এর পরের যেটা মৌলিক সংখ্যা সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো এখন 5-এর পরে মৌলিক সংখ্যা আছে 7, 7 দিয়ে 14কেও ভাগ করতে পারবো, 7 দিয়ে 35কেও ভাগ করতে পারবো, 7 দিয়ে 21কেও ভাগ করতে পারবো। অর্থাৎ এখানে আমরা কি করব, এই 3টা সংখ্যাকে যেহেতু 7 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এখানে ডাইরেক্টলি 7 দিয়ে আমরা ভাগ করে নেব। 7 দিয়ে 14কে ভাগ করলে 7 দুগুণা কত হবে, 14 হবে। 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35 হবে। তারপর 7 দিয়ে 21কে যদি ভাগ করি 30 7 21 হবে। এখানে আমরা কিন্তু এই যে 3টা ভাগফল যে 3টা পেয়েছি, এই 3টা কি পেয়ে গেছি, মৌলিক সংখ্যা পেয়ে গেছি। অর্থাৎ একটা 2 একটা 5 একটা 3। যখন তোমরা 3টার মধ্যে 2টা সংখ্যা বা 2টার বেশি মৌলিক, মনে করো 3টার মধ্যে 3টা মৌলিক পেয়ে গেলে বা 3টার মধ্যে 2টা মৌলিক পেয়ে গেলে, তখন তোমাদের আর কিন্তু ভাগ করতে হবে না। এখানে আমাদের যেহেতু 3টার মধ্যে 3টা মৌলিক পেয়ে গেছি, সেই জন্য এখানে আর আমাদের ভাগ করতে হবে না। এখন আমরা এই সংখ্যাগুলোকে যদি পূরণ করে নিই তাহলে ডাইরেক্টলি আমরা লসাগুটা পেয়ে যাবো এই সব সংখ্যাকে। অর্থাৎ এখন আমরা এই সব সংখ্যাকে যদি পূরণ করি তাহলে আমরা কি পাই, দেখো বন্ধুরা, এখানে 2 আর 2 পূরণ করলে 4 পাবো, 4 দুগুণা 8 পাবো, 8 তারপর 8 পূরণ 7, 7 8 56 হবে, 56 দুগুণা হয়ে যাবে 112, 112 5 112 হয়ে যাবে 560, 560 3 560 আমাদের হয়ে যাবে 1500 আর 180 1680। তো এখানে আমাদের আনসার যেটা সেটা 1680 যেটা আনসার, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। অর্থাৎ লসাগু যেটা সেটা আমাদের 1680 হয়ে যাবে। তো আমি আশা করব বুঝতে পেরেছো। তো 1680 যেটা সেটা আমাদের 4 নম্বর আনসারে দিয়েছে, 4 নম্বর অপশনে দিয়েছে। তো 4 নম্বর অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করব বন্ধুরা তোমরা এই লসাগুর কনসেপ্টটা বুঝতে পেরেছো। এর আগে আরেকটা লসাগুর এরকম প্রশ্ন আছে, যদি এই প্রশ্নে তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে পরের প্রশ্নতে গিয়ে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে 5 নম্বর প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখানে আমাদের 5 নম্বর প্রশ্নটি খুব একটা সহজ একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটিতে কী দেওয়া আছে, দুটা সংখ্যার লসাগু x হয় এবং তাদের গসাগু y হয়, সংখ্যা দুটির গুণফল হবে। অর্থাৎ দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার লসাগু যেটা সেটা আমাদের কাছে x দিয়েছে এবং গসাগু যেটা সেটা আমাদের কাছে y দিয়েছে, গসাগুটা আমাদের কাছে y দিয়েছে। এখন বলেছি এই দুটা সংখ্যার লসাগু এবং লসাগু যদি x হয় এবং গসাগু যদি y হয় তাহলে সংখ্যা দুটার পূরণফল কত হবে। তো আমরা জানি যে সংখ্যা দুটার পূরণফল সমান কি, লসাগু পূরণ গসাগু। আমি তোমাদেরকে এক্ষুনি বলেছিলাম যে সংখ্যা দুটির পূরণফল সমান লসাগু পূরণ গসাগু। অর্থাৎ লসাগু এবং গসাগু যদি পূরণ করে নিই তাহলে আমরা বলবো এই সংখ্যা দুটারও পূরণ করে নিয়েছি, একই কথা। তো এখানে আমরা বলি যদি মনে করো সংখ্যা দুটির পূরণফল সমান, আমরা প্রত্যেকে জানি কি পূরণফল সমান লসাগু পূরণ গসাগু, এটা আমাদের প্রত্যেকের জানা আছে। এই কথা আমাদের প্রত্যেকের জানা আছে, সংখ্যা দুটা পূরণফল সমান কি লসাগু পূরণ গসাগু। তো লসাগু x আছে, পূরণ কি আছে গসাগু y আছে, অর্থাৎ x পূরণ y সমান xy। তো xy হবে আমাদের সংখ্যা দুটার পূরণ।
বুঝা গেল প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। তো এখানে আমাদের 2 নম্বর অপশন যেটা সেটা আমাদের সঠিক আনসার হয়ে গেল। এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করে নিই। 6 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা যেটি 16, 28, 40 এবং 77 দ্বারা বিভাজিত হয় তখন তার ভাগশেষ 8 হয় প্রতিটি ঘটনার ক্ষেত্রে। অর্থাৎ এখানে এরকম প্রশ্ন যখন দেখবে বন্ধুরা, তখন তোমরা লঘিষ্ঠ এখানে দেখতে পাচ্ছ। লঘিষ্ঠ মানে হলো সবচেয়ে ছোট, লঘিষ্ঠ মানে হলো ছোট ছোট লঘিষ্ঠ, চাহে লঘিষ্ঠ বলো বা চাহে ক্ষুদ্রতম বলো, এরকম সংখ্যা যখন ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ বলবে তখন তোমরা সরাসরি বুঝে নেবে এগুলোর আমাদের লসাগুটা বের করার কথা বলেছে। আর যদি আমাদের গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় বা বৃহত্তম গুছা, তখন তোমরা বুঝবে যে গোসাগুটা বের করতে হবে। আমি কি বললাম, যদি লঘিষ্ঠ বলে তখন বুঝবে যে লসাগুটা বের করতে হবে, যদি গরিষ্ঠ বলে তখন বলবে গোসাগুটা বের করতে হবে, এবং যদি সবচেয়ে ছোট বলে তখন তোমরা বুঝবে লসাগুটা বের করতে হবে, এবং সবচেয়ে বড় বা বৃহত্তম বুঝায় যদি তখন গোসাগুটা বের করতে হবে। এরকমভাবে প্রশ্নটা বুঝতে হবে তোমাদের। এখানে যেহেতু লঘিষ্ঠটা দেওয়া আছে, লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা, তার মানে এখান থেকে আমাদের লসাগুটা বের করতে হবে, এই কথা প্রথমে বুঝে নেবে। তো এখন প্রশ্নে আমরা বোঝার চেষ্টা করি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছি আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা যেটা 16, 28, 40 দ্বারা বিভাজ্য হয় তখন তার ভাগশেষ 8। অর্থাৎ এমন একটা সংখ্যা আছে, মনে করো এটাকে এক্স ধরলাম, আমরা মনে মনে এক্স ধরলাম। এই যে এক্স যেটা সংখ্যা আছে সেটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, বা আমি যদি তোমার 28 দিয়ে ভাগ করি, বা যদি আমি 40 দিয়ে ভাগ করি, বা আমি যদি 27 দিয়ে ভাগ করি, 77 দিয়ে যদি ভাগ করি, তো ভাগ করার পর ভাগফলটা 8 থেকে যায়। তো আমি প্রশ্নটা আবার কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা মনোযোগ সহকারে বোঝাচ্ছে। এই কথাটা প্রশ্নে বলেছে তো আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের বলে একটা সংখ্যা আছে, মনে করো এটা সংখ্যা আমরা জানি না, সেটা এক্স ধরে নিই। এই এক্স যেটা সংখ্যা আছে সেই এক্সটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি প্রথমে, বা আমি যদি 28 দিয়ে ভাগ করি, বা আমি যদি তোমার 40 দিয়ে ভাগ করি, বা আমি যদি 77 দিয়ে ভাগ করি, তো ভাগ করার পর ভাগফল যেটা এটা আমাদের থেকে যায় 8। ঠিক আছে, এই কথা প্রশ্ন বলেছি। সরি, ভাগফল নয়, ভাগশেষ যেটা সেটা আমাদের 8 থেকে যায়, অবশিষ্ট যেটা সেটা থেকে যায় 8। তো এখানে আমরা লিখে নিই ভাগশেষ যেটা সেটা আমাদের থেকে যায় 8, এই কথা বলেছি। অর্থাৎ মনে করো আমি তোমাদের এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিই, মনে করো 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো 2 দুগুণা 4 হবে, অর্থাৎ অবশিষ্ট যেটা 1 থেকে যাবে, এই কথা বলেছি। মানে ভাগশেষ শেষে যেটা থাকবে এটা 8 থেকে যাবে। এখন তোমরা একটা কথা যদি লক্ষ্য করো, যদি এই 4টা সংখ্যার যদি আমরা প্রথমে লসাগু বের করে নেই, তো বের করার পর আমরা যেটা সংখ্যা পাবো, মনে করো এক্স একটা সংখ্যা পেলাম, এই যেটা সংখ্যা পাবো এই সংখ্যাটাকে আমাদের এই 16 দিয়েও ভাগ যাবে, 28 দিয়েও ভাগ যাবে, 40 দিয়েও ভাগ যাবে, 77 দিয়েও সম্পূর্ণরূপে ভাগ যাবে। মনে করো আমি যেভাবে বললাম, যদি 6 এবং 9-এর লসাগুটা কত আছে, 18 আছে, আমরা আগে পড়েছিলাম। তার মানে 6 দিয়েও 18কে সম্পূর্ণরূপে ভাগ যাবে, 9 দিয়েও 18কে ভাগ করা যাবে। তার মানে এই 4টা সংখ্যার যদি আমরা প্রথমে লসাগুটা বের করে নিই, তাহলে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা বলবো যে আমাদের এই 4টা সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো প্রথমে চলো বন্ধুরা এই 4টা সংখ্যার আমরা লসাগুটা বের করে নিই। তো এখানে আমি প্রথমে তোমাদের লসাগুটা বের করিয়ে দিচ্ছি। তো লসাগুটা আমাদের কি বের করতে হবে, আবার 4টা সংখ্যার যেহেতু লসাগু বের করতে হবে, তো 16, 28, তারপর আছে 40 এবং 77, এই 4টা সংখ্যা আছে। এই 4টা সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো প্রথমে আমরা 2 দিয়ে দেখো, এই 2 দিয়ে এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, কিন্তু এটাকে ভাগ করতে পারবো না। অর্থাৎ 4টার মধ্যে 3টা ভাগ করতে পারবো। তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে নেব। এখানে 4টার মধ্যে যদি দুইটাকেও ভাগ করতে পারতাম তখনও আমরা ভাগ করে নিতাম। ঠিক আছে, 4টার মধ্যে 2টাকেও যদি ভাগ করতে পারি তাহলেও ভাগ করে নেব, 4টার মধ্যে 3টাকেও যদি ভাগ করতে পারি তাহলেও ভাগ করে নেব, 4টার মধ্যে 4টাকেও যদি ভাগ করতে পারি 2 দিয়ে তাহলে ভাগ করে নেব। কমপক্ষে 2টা হতো, এই কথা মনে রাখবে। তো 2 দিয়ে যদি 16কে ভাগ করি তো এখানে 8 পাবো, এখানে 14 পাবো, 18কে ভাগ করলে 38কে ভাগ করলে 40কে ভাগ করলে 20 পাবো, এবং 77কে 77 রেখে নেবো, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না। আবার তোমরা দেখতে পাচ্ছ এই 3টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারছি, 4টার মধ্যে 3টা, তো আবার 2 দিয়ে ভাগ করে নেব। তো 2 দিয়ে এটাকে 4 বার যাবে, এটাকে 7 বার যাবে, এটাকে 10 বার যাবে, এটাকে
77টা 77 থেকে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টার মধ্যে কেবলমাত্র 4 এবং 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। তো 4টার মধ্যে 2টাকেও যদি পারি, কমপক্ষে 2টাকেও যদি পারি, তাহলেও 2 দিয়ে আমরা ভাগ করে নেব। তো 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2বার যাবে, তারপর 7 যেটা সেটা থেকে যাবে, এটাকে ভাগ করতে পারবো না। তারপর এই 10কে ভাগ করলে কি হয়ে যাবে, 5 পেয়ে যাবো, 5 দুগুণা 10, 77টা 77 থাকে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ 2 দিয়ে ভাগ করার পর 3 দিয়ে, এখানে একটাও সংখ্যাকে কিন্তু 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। এখন আমরা 5 দিয়ে কি ভাগ করতে পারবো, 5 দিয়ে এখানে এই 4টার মধ্যে কেবলমাত্র এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, আর কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না। যদি আমরা কমপক্ষে আমি বলেছি 2টা সংখ্যাকে ভাগ করতে হবে, তখন আমরা ভাগ করব। এখানে কেবলমাত্র একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এখানে 5 দিয়ে ভাগ করবো না। এখন আমরা যদি 7 দিয়ে লক্ষ্য করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 77কেও 7 দিয়ে ভাগ করতে পারবো, 7কেও 7 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ এখানে আমরা 2টা সংখ্যা পেয়েছি যেটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য এখানে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। তো 7 দিয়ে প্রথমে তো 2কে ভাগ করতে পারবো না, 2টা থেকে যাবে। 7 দিয়ে 7কে ভাগ করলে একবার যাবে। 7 দিয়ে 5কে ভাগ করতে পারবো না, 5 থেকে যাবে। 7 দিয়ে 77কে ভাগ করলে 7 11 77। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সব আর কোনো সংখ্যা দিয়ে আমরা এখানে আর ভাগ করতে পারবো না, তো এখানে আমরা আর ভাগ করব না। ঠিক আছে বন্ধুরা, বুঝা গেল। এখন আমরা কি করব, এই সব সংখ্যাকে পূরণ করে, এই সব সংখ্যাকে আমরা যদি পূরণ করে নিই, এই 2-এ, এই 2-এ, এই 2-এ, এই 7-এ, এই 2-এ ও এই 1-এ, 1, 5-এ, এই 11 যদি আমরা পূরণ করে নিই, তাহলে আমরা পেয়ে যাব লসাগুটা। তো এই সবগুলো যদি তোমরা পূরণ করে নেও, তাহলে তোমরা দেখবে তোমরা 6160 পেয়েছ। অর্থাৎ এখান থেকে আমরা লসাগুটা বের করা কীভাবে যায় সেটা আমরা বুঝে নিলাম। এখন আমরা প্রশ্নে আসি। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে? তো প্রশ্নে বলেছে যে এখানে দেখো, আবার আমি লিখে নিচ্ছি। প্রথমে এমন একটা সংখ্যা আছে, যে সংখ্যাকে আমরা যদি প্রথমে 16 দিয়ে ভাগ করি, তারপর যদি আমি 28 দিয়ে ভাগ করি, তারপর যদি আমি 40 দিয়ে ভাগ করি, তারপর যদি আমি এটাকে 77 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষ যেটা, অর্থাৎ অবশিষ্ট যেটা, ভাগ শেষ যেটা বা অবশিষ্ট যেটা, সেটা কত থেকে যাবে, 8 থেকে যাবে, এ কথা বলেছে। তার মানে এখান থেকে আমরা এই সব সংখ্যার আমরা লসাগু যেটা, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা, সেটা 6160 পেয়েছি। বুঝা গেল? তার মানে এই সংখ্যাকেও এটা দিয়ে ভাগ করতে পারবো, এই সংখ্যাকেও এটা দিয়ে ভাগ করতে পারবো, এই সংখ্যাকে দিয়েও এটাকে ভাগ করতে পারবো, এই সংখ্যা দিয়েও এই 6160কে ভাগ করতে পারবো। তো লসাগু যেটা, এটা আমরা পেয়ে গেছি 6160। এখন দেখো বন্ধুরা, এখন যদি তোমরা একটা কথা লক্ষ্য করো, এই যদি 16 দিয়ে মনে করো আমি 6160কে ভাগ করলাম, তো সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে অবশিষ্ট বা ভাগশেষ যেটা, সেটা শূন্য থাকবে। আমি বললাম 2 দিয়ে 4কে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তার মানে 2 দিয়ে যখন 4কে ভাগ করবো, অবশিষ্টটা শূন্য থাকবে। একথাই বুঝাই না? সুতরাং এখান থেকে 16 দিয়ে যখন আমি এই 6160কে ভাগ করবো, তখন ভাগশেষটা শূন্য পাবো। বা 28 দিয়ে যখন 6160কে ভাগ করবো, তখনও ভাগশেষ শূন্য থাকবে, কেননা 28 দিয়ে এই 6160কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি। 40 দিয়েও যখন ভাগ করবো, তো ভাগশেষ শূন্য থাকবে। 77 দিয়েও 6160কে যখন ভাগ করবো, ভাগশেষটা শূন্য থাকবে। ভাগশেষটা শূন্য থাকার কারণ হলো এই 4টা সংখ্যার লসাগুটা এই সংখ্যাটা। বুঝা গেল? কনসেপ্টটা আছে। এখন কোথায় প্রশ্ন বলেছে, যেহেতু আমাদের ভাগশেষটা 8 থেকে গিয়েছে, অর্থাৎ যখন আমাদের ভাগ করব তখন সর্বশেষে 8 থাকতে হবে। তার মানে এই সংখ্যার সাথে যদি আমি 8 যোগ করে নিই, বুঝা গেল? যখন 8 যোগ করে নেব, তখন আমরা কি করব, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে তো সম্পূর্ণরূপে ভাগ যাবে, তারপর অবশিষ্টভাবে 8 থেকে যাবে। ঠিক একইভাবে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ যাবে, যদি এই 8টা প্লাস যদি 8 করে নেই, তার মানে এই 8টা অবশিষ্ট থেকে যাবে বা ভাগশেষ থেকে যাবে। বা 40 দিয়ে এটাকে তো সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, তারপর যেহেতু আমরা প্লাস করে নিয়েছি 8 যেটা, সেটা অবশিষ্ট থেকে যাবে। ঠিক একইভাবে এই 77 দিয়ে এই পুরো সংখ্যাটাকে তো সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, যদি প্লাস 8 করে নেই, তাহলে এই প্লাস 8 যেটা, সেটা ভাগশেষে থেকে যাবে, ভাগশেষ থেকে যাবে, অবশিষ্ট থেকে যাবে। তার মানে এই 6160-এর সাথে 8 যদি যোগ করে নেই, তাহলে আমাদের কি থাকবে, ভাগশেষ যেটা, সেটা 8 থেকে যাবে। তো এখানে 6160-এর সাথে যদি 8 যোগ করে নেই, 6168, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করবো তোমাদের আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এখন আমরা 8 নম্বর প্রশ্ন যেটা, সেটা সমাধান করে নিই। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে, একটি বৃহত্তর সংখ্যা 12 এবং 20 দ্বারা বিভাজ্য, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ এখানে আমাদের প্রথমে আমি তোমাদেরকে বলেছি, যখন বৃহত্তম বা গরিষ্ঠ সংখ্যা থাকবে, তখন আমাদের অটোমেটিকলি বুঝে নেবে কি হবে, তখন তোমরা অটোমেটিকলি বুঝে নেবে গসাগু বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সোজাসুজি কথা বলতে পারি, এখানে আমাদের কি করতে হবে, এই 12 এবং 20-এর গসাগুটা বের করতে হবে। এখানে প্রশ্নে যেহেতু 12 এবং
12 এবং 20-এর গোসাগুটা আমাদেরকে বের করতে হবে। এখান থেকে আমরা বুঝলাম 12 এবং 20-এর গোসাগুটা বের করতে হবে। তো 12 এবং 20-এর গোসাগুটা আমরা খুব সহজেই বের করতে পারি। এখানে এরকমভাবে 12 লিখে নেব, এখানে আমরা 20 লিখে নেব। তো 12-কে 2 দিয়ে ভাগ করব, 6 বার যাবে। আবার 6-কে 2 দিয়ে ভাগ করব, 3 বার যাবে, 3 দুগুণা 6। তারপর 2 দিয়ে 20-কে ভাগ করলে 10 বার পাবো, 2 দিয়ে 10-কে আবার যদি ভাগ করি 5 বার পাবো। তো 5 তো মৌলিক সংখ্যা এসে গিয়েছে। তার মানে এখান থেকে আমরা গোসাগুটা বের করতে যাচ্ছি, তখন কমন কি যাব দেখবে। এখানে 2 2 কমন আছে, এখানেও 2 2 আছে। তার মানে 2 পূরণ 2 যেটা, এটা আমাদের কমন আছে। 2 এ 2 এ 4 আছে, কমন আছে। তো 4 যেটা, এটা আমাদের গোসাগু হয়ে যাবে। তো এখানে যে দিয়েছে যে বাকশেষ থাকে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাকশেষ থাকে না, সেই জন্য এই 4-এর সাথে আর কিছু যোগ করতে হবে না বা শূন্য যোগ করতে হবে। যেহেতু বাকশেষ নেই, সেই জন্য বাকশেষ শূন্যটাও যোগ করতে হবে। বুঝা গেল? এখানে যদি বলতো বাকশেষ 1 থাকে, তাহলে 1 যোগ করতে। এখানে বাকশেষ নেই বলেছে, সেই জন্য শূন্য যোগ করেছে, অর্থাৎ 4-এর সাথে শূন্য যোগ করে কি হবে, আমাদের 4 হবে। তো এখানে আমি আশা করবো বুঝতে পেরেছো, 4 যেটা অপশন সেটা সঠিক আনসার হবে। তো বন্ধুরা, এখন আমরা এই 10 নম্বর প্রশ্নটা সমাধান করে নিই। 10 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে, কি আছে আমাদের কাছে দেওয়া আছে, একটি শ্রেণীকক্ষে 2, 3, 5 এবং 6-এর দলে বিভক্ত হয়ে ছাত্রছাত্রীরা শিশুদের ক্ষুদ্রতম সংখ্যা যেটি শ্রেণীকক্ষে আছে। তো এখানে আমাদের ক্ষুদ্রতম যেহেতু বলেছে, মানে প্রশ্নটা প্রথমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে করো একজন শ্রেণী এতে একটা ক্লাসরুমে কতজন সংখ্যা হতে হবে, যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, 2 দলেও ভাগ করতে পারি, 3 দলেও ভাগ করতে পারি যদি চাই, 5 দলেও চাই যদি ভাগ করতে পারি, 6 দলেও যদি চাই তাহলে আমরা ভাগ করতে পারি। তার মানে এখানে প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। তার মানে এখানে যদি আমি বলি 10 জন ছাত্রছাত্রী আছে, তো 10 জন ছাত্রছাত্রীকে আমরা তো 2 দলে ভাগ করতে পারবো, 5 জন 5 জন করে। আবার 5 দলেও ভাগ করতে পারবো, 2 জন 2 জন করে 5 দলে ভাগ করতে পারবো। কিন্তু 3 দলে তো ভাগ করতে পারবো না। 3 দলে ভাগ করতে 3 3 9 জন হবে, একজন থেকে যাবে। তারপর 6 দলেও ভাগ করতে পারবো না, 6 দলেও কি করতে পারবো না, ভাগ করতে পারবো না। একজন একজন করে 6 জন হবে, তারপরে 4 জন বাকি থেকে যাবে। অর্থাৎ এমন ছাত্র সংখ্যা বলতে হবে, যে ছাত্রর সংখ্যাকে আমরা 2 দলেও ভাগ করতে পারবো, 3 দলেও ভাগ করতে পারবো, 5 দলেও ভাগ করতে পারবো, 6 দলেও ভাগ করতে পারবো। অর্থাৎ এখন যদি তোমাদের আমি প্রথমে এই ট্রিক্সটা বলে দিয়েছি, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বের করতে বলেছে, সেই জন্য আমরা লসাগুটা বের করে পেয়ে যাব। তাছাড়াও তোমাদেরকে আমি যদি বলি 30 জন যদি ছাত্রছাত্রী হয়, তাহলে আমরা কি করতে পারি, দুই দলেও ভাগ করতে পারি, এক দলে 15 জন 15 জন পড়বে। তারপর 3 দলেও ভাগ করতে পারি, 10 জন 10 জন করে 3 দলে হয়ে যাবে। তারপর 5 দলেও ভাগ করতে পারি, 6 জন 6 জন করে 5 দলে হয়ে যাবে। তারপর 6 দলেও ভাগ করতে পারি, 5 জন 5 জন করে 6 দলে হয়ে যাবে। এরকমভাবে মানে 30টাকে আমরা কি করতে পারি, 2 দলেও ভাগ করতে পারি, 3 দলেও ভাগ করতে পারি, 5 দলেও ভাগ করতে পারি, 6 দলেও ভাগ করতে পারি। অর্থাৎ এই সব সংখ্যার যখন আমরা লসাগু নেব, তখন লসাগুটা 30 পাবো এবং এই 30টা আমাদের সঠিক আনসার হবে। খুব সহজ একটা প্রশ্ন ছিল, আমি আশা করবো বুঝতে পেরেছো। এই 30 1 নম্বর যেটা আনসার, সেটা আমাদের সঠিক আনসার। এখন আমি তোমাদেরকে বন্ধুরা পরের যেটা প্রশ্ন আছে সেটাকে বুঝিয়ে দিই। তো পরের 11 নম্বর প্রশ্ন যেটা, সেটা দেওয়া আছে 2, এখানে আমি তোমাদের লিখে নেই। তোমরা দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 3, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 এবং 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 7 এর লসাগু বের করো। অর্থাৎ এখানে আমাদের কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 এবং আরেকটা সংখ্যা দেওয়া আছে আমাদের কাছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 ইন্টু 7। এই দুটো সংখ্যার মধ্যে লসাগুটা বের করতে হবে। তো প্রথমে এই দুটো সংখ্যাকে আমরা কি করে নিই বন্ধুরা, এই দুটো সংখ্যাকে আমরা এক কাজ করি, এই দুইটাকে আমরা এভাবে লিখতে পারবো। দেখো আমি তোমাদেরকে পরের পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি এখানে, যাতে ভালোভাবে বুঝতে পারো তোমরা। তো আমাদের কাছে সংখ্যা যেটা, সেটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 একটা সংখ্যা। আরেকটা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 ইন্টু 7। এই দুটো সংখ্যা থেকে আমাদের লসাগু বের করতে হবে। তো প্রথমে এখানে 2 টু দি পাওয়ার 3, এই 2 এর পাওয়ারে 3 আছে, তার মানে 2 3 বার পূরণ আছে, এটা আমরা প্রত্যেকে জানি, 2 পূরণ 2 পূরণ 2। তারপরে এখানে 3 এর স্কোয়ার আছে, অর্থাৎ 3 2 বার পূরণ আছে, অর্থাৎ এখানে আমরা বলবো 3 পূরণ 3। তারপর ইন্টু দিয়ে 5 আছে, তো ইন্টু দিয়ে এখানে 5 লিখে নেব, বুঝে গেল। তারপর এখানে আবার 2 এর পাওয়ারে, অর্থাৎ 2 এর উপরে 2 আছে, মানে 2 2 বার পূরণ আছে, অর্থাৎ এরকম ভাবে বলবো 2 পূরণ 2। তারপরে পূরণ 3 আছে, তো পূরণ 3 দিয়ে দেবো।
তারপর এখানে পূরণ তোমরা দেখতে পারছো 7 আছে, তো পূরণ 7 দিয়ে দেব। এখন আমাদের যেহেতু লসাগু বের করতে হবে, তাহলে দুইটা সংখ্যা থেকে আমরা কিভাবে লসাগু বের করি আমি তোমাদেরকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি। দুইটা সংখ্যা থেকে আমাদের লসাগু বের করতে প্রথমে আমাদের কমনগুলো দেখতে হয়। তো এখানেও দুইটা 2 কমন আছে, এখানেও দুইটা 2 কমন আছে, অর্থাৎ 2 পূরণ 2 প্রথমে লিখবো। তারপর এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, অর্থাৎ পূরণ 3 দেব। তাছাড়া আর কোনো কিছু কমন যাচ্ছে না। এখন কমন যেগুলো যাচ্ছে না সেগুলোকে লিখতে হবে, অর্থাৎ প্রথমে এখানে 2 আছে, 3 আছে, 5 আছে এবং এখানে 7 আছে, অর্থাৎ 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 7 লিখতে হবে। তো এখানে আবার লিখে নেই 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 7 লিখে নেই। তো এখন আমরা এই সবগুলোকে যদি পূরণ করে নেই, তাহলে তোমরা দেখতে পারবে এই পূরণ ফলটা তোমরা নিজেরা সমাধান করে নেবে। যখন তোমরা এটাকে দেখতে পারবে যে তোমরা পেয়ে যাবে 2520 পাবে, এই পূরণ ফলটা 2520 পাবে। তো সুতরাং আমাদের 2 নম্বর আনসার যেটা, সেটা সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করবো এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে পরের প্রশ্নটা বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখন তোমরা আমাদের পরের প্রশ্নটা, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটিতে কি 12 নম্বর প্রশ্নটিতে কি দেওয়া আছে তোমরা দেখতে পারছো। 5 উপরে 7 আছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 7 ইন্টু, আর 5 পাওয়ারে 3 আছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 12 এর গসাগু। অর্থাৎ এখানে আমাদের কাছে 3টা সংখ্যা দেওয়া আছে। আমি তোমাদেরকে এক্ষুনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 5 পাওয়ারে, এটাকে আমরা বলি 5 পাওয়ারে 7, 5 টু দি পাওয়ার 7, এতটুকু মনে রাখবে। ঠিক আছে, এখানে আছে 5 টু দি পাওয়ার 3, আর এখানে আছে 5 টু দি পাওয়ার 12। তো এই সব কথা প্রথমে মনে রাখবে। এখানে 5 উপরে যে 7 দেওয়া আছে, 5 উপরে 7 দেওয়া আছে মানে 5 এরকমভাবে 7 বার পূরণ আছে, অর্থাৎ এটা সমান আমরা বলবো 5 পূরণ 5 পূরণ 5 পূরণ 5 পূরণ, এরকমভাবে 7 বার পূরণ আছে। 5 উপরে 7 আছে, তার মানে 5 7 বার পূরণ আছে। 4 বার পূরণ দিয়ে দিয়েছি, 5 বার পূরণ হয়ে গেল, 6 বার পূরণ হয়ে গেল, আরেকবার দিয়ে দেবো, 7 বার পূরণ হয়ে যাবে। ঠিক আছে, একথা মনে রাখবে। 5 উপরে যেহেতু 7 আছে, তার মানে 5 এরকমভাবে 7 বার পূরণ আছে। তারপরেরটার 5 উপরে তোমরা দেখতে পাচ্ছ 3 আছে, তার মানে 5 3 বার পূরণ আছে, অর্থাৎ 5 পূরণ 5 পূরণ 5, এই কথা মনে রাখবে। তারপরেরটাতে 5 কি আছে, তোমরা দেখতে 5 উপরে 12 আছে, অর্থাৎ 5 12টা পূরণ আছে। তো একটা 5, 2টা 5, 3টা 5, 4টা 5, 5টা 5, 6টা 5, 7টা 5, 8টা 5, 9টা 5, 10টা 5, 11টা 5, একটা জায়গা হচ্ছে না, কি করতে হবে, একটা লিখে নেই, এখানে লিখে নেই কষ্ট মষ্ট করে, আর একটা 5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের এই 3টা সংখ্যার মধ্যে এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে আমাদের গসাগুটা বের করতে হবে। তো আমরা জানি যখন গসাগু বের করতে হয় তখন আমাদের কমনগুলো লিখতে হয়, অর্থাৎ এখানেও 3টা 5 আছে, এখানেও 3টা 5 আছে, এখানেও 3টা 5 আমাদের কমন আছে। ঠিক আছে, সুতরাং আমরা বলবো যে 5 পূরণ 5 পূরণ, এই দেখো এখানেও 3টা 5 আছে, এখানেও 3টা 5 আছে, এখানেও 3টা 5, আমাদের প্রত্যেকটাতে 3টা 5 আছে। সুতরাং 3টা 5 আমরা বলবো কমন আছে, অর্থাৎ আমরা বলবো যে 5 পূরণ 5 পূরণ 5, এটা আমাদের গোসাগু হবে। তো এই 3টা যদি পূরণ করো, 5 5 25, 5 25 125 গোসাগু হবে। কিন্তু 125 আমাদের এখানে আনসারে কোনো অপশনে নেই, সেই জন্য আমরা এটাকে 5 3টা পূরণে আকারে আছে, অর্থাৎ 5 উপরে 3 এরকমভাবেও আমরা বলতে পারি। তো এটা আমাদের সঠিক আনসার হবে, যেটা আমাদের কাছে 2 নম্বর অপশনে দেওয়া আছে। তো আমি আশা করবো এটাও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের জন্য 13 নম্বর প্রশ্ন যেটা হোমওয়ার্ক রাখছি, তোমরা নিজে থেকে সমাধান করবে। এখন আমি তোমাদেরকে 14 নম্বর প্রশ্ন যেটা, সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা, এখন আমরা সর্বশেষ প্রশ্নটা 14 নম্বর প্রশ্নটা সমাধান করে আজকের এই ভিডিওটাকে সমাপ্ত করে নেব। 14 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 5 এবং 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 7 এর লসাগু হলো। অর্থাৎ এখানে আমাদের কাছে একটা সংখ্যা আছে 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 5, এরকম একটা সংখ্যা আছে। আরেকটা সংখ্যা আছে 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 7, এরকম দুইটা সংখ্যা আছে। এই দুটা সংখ্যা থেকে আমাদের লসাগুটা বলতে হবে। তো লসাগু যখন বলবো তখন আমরা কমনগুলো দেখে নেব, অর্থাৎ এখানেও 2টা 2 আছে, এখানেও 2টা 2 আছে, এই 2টা 2 থেকে প্রথমে কমন চলে যাবে, অর্থাৎ 2 পূরণ 2 কমন চলে যাবে। তারপর এখানে 3 আছে, তো এখানে নেই 3, না নেই, তার মানে এখানে 5 আছে, এখানেও 5 আছে, অর্থাৎ আরেকটা 5 কমন চলে গেল। এখন কমন নাই কি থাকলো, এখানে 3টা কমন নাই থাকলো, তো এটাকে প্রথমে লিখলাম। তারপর এই 2টা কমন নাই, সেটাকে লিখলাম। তারপর এই 2টা নাই,
কমন ছিল না, এটাকে লিখলাম। এখন সবগুলো যদি তোমরা পূরণ করো তাহলে তোমরা পূরণফল পেয়ে যাবে 1680 পূরণফল যেটা সেটা পেয়ে যাবে। তো তোমরা নিচে থেকে পূরণ করে নেবে, তো 1680 যেটা সেটা আমাদের সঠিক আনসার হবে, অর্থাৎ 3 নম্বর আনসার এই যেটা অপশন সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করব বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে পরের চ্যাপ্টারটা পরে তোমাদেরকে সমাধান করে নেব। তো তোমরা তার জন্য এই চ্যানেলটিকে মেম্বারশিপ জয়েন করে নেবে। ধন্যবাদ সকলকে।